আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা আসতেছে সেটা হলো ডিটারমিনেশন অফ পিএইচ ইন ওয়াটার। দ্যাট মিনস হলো আমরা ফার্স্ট ক্লাসে ওয়াটার স্যাম্পলিং করেছিলাম। সো তোমাদের গ্রুপ করে দেওয়া আছে, আদারওয়াইজ আমি আজকে গ্রুপ করে দিব। এবং ডিফারেন্ট গ্রুপের জন্য হলো ডিফারেন্ট টাইপের সোর্সিং আমি বলে দিয়েছিলাম। লাইক এক একটা গ্রুপ হয়তো বুড়িগঙ্গা রিভার থেকে ওয়াটার কালেক্ট করবে, অথবা ধানমন্ডি লেক অথবা গুলশান লেক, যে কোনো সোর্স থেকে ওয়াটার কালেক্ট করবে। এখন এই যে যে তুমি ওয়াটারটা কালেক্ট করে নিয়ে আসলা, কালেক্ট করে নিয়ে আসার পর হলো আমরা এটার কিছু প্যারামিটার হলো টেস্ট করব 331-এ। আজকে যে টেস্টটা করব সেটা হলো পিএইচ ডিটারমাইন করব। দ্যাট মিনস আমার স্যাম্পল ওয়াটারটা যেটা কালেক্ট করে নিয়ে আসলাম, সেই ওয়াটারের পিএইচটা কিরকম অথবা পিএইচ ভ্যালুটা কত আসতেছে সেটা আমরা জানতে পারবো। এবং পিএইচ জানার মাধ্যমে আমি বুঝতে পারবো যে যেই ওয়াটার সোর্স থেকে আমি ওয়াটারটা কালেক্ট করেছি সেই ওয়াটারের কন্ডিশনটা কিরকম, লাইক অ্যাসিডিক নাকি বেস টাইপের সলিউশনের ওয়াটার। এবং এই টেস্টটা হলো আমরা ডিজিটাল আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে, এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে, এই ডিজিটাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা হলো করব। তাহলে আমরা ফার্স্টে যদি ইন্ট্রোডাকশনে চলে যাই, একটু দেখো সবাই। আমরা নর্মালি কেমিস্ট্রি যেটা ছিল আমাদের ইন্টারে কেমিস্ট্রিতে, আমরা মোটামুটি পিএইচ সম্পর্কে আমাদের একটা নলেজ আছে, তাও আমি জাস্ট একটু তোমাদের ডিসকাস করব। পিএইচ এর ডেফিনেশনটা কি ছিল আমাদের? পিএইচটা মেইনলি হলো হাইড্রোজেন আয়ন যেটা আছে সেটার কনসেন্ট্রেশনটা আমাদের মেজার করবে কোনো একটা সলিউশনে। দ্যাট মিনস কোনো একটা সলিউশন, লাইক যে কোনো সোর্স থেকে যদি আমি ওয়াটার কালেক্ট করে নিয়ে আসি, এখন ওই ওয়াটারের মলিকুলের ভিতর অবভিয়াসলি আমাদের হাইড্রোজেন আয়ন থাকে এবং অক্সিজেন আয়ন থাকে, মানে হাইড্রোক্সাইড যে আয়নটা, এই দুটো কম্বিনেশনে কিন্তু আমাদের ওয়াটার মলিকুলটা তৈরি হচ্ছে। এখন এই ওয়াটার মলিকুলের ভিতর আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কতটুকু সেটা আমরা মেজার করতে পারি একটা টার্ম অথবা প্যারামিটারের রেসপেক্টে, সেটাকে বলা হয় হলো পিএইচ। এবং আমরা যদি ডেফিনেশন জানার ট্রাই করি তাহলে তোমরা অলরেডি জানো যে পিএইচ হলো দ্য নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। দ্যাট মিনস আমাদের হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন আছে সেটা নেগেটিভ লগারিদমটাকে আমরা বলি হলো পিএইচ। এবং এটার ফর্মুলাটা হলো এটা। সো পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ, এটা 10 বেস লগ এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। এরপরে দেখো আমাদের কিছু কেমিস্ট্রি দেওয়া আছে এখানে ওয়াটারের, যে আমরা ওয়াটারটাকে যদি মলিকুলটাকে যদি ডিভাইড করি, হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়ন পাবো। এবং এটাকে আমরা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মাধ্যমে অথবা রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টের মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটাকে আমরা কেডব্লিউ দ্বারা আইডেন্টিফাই করতে পারি। এবং এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। এবং কেডব্লিউ এর ভ্যালুটা হয় হলো 10⁻⁻14, বিকজ হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন সেটা ভ্যালুটা হলো 10⁻⁻7 এবং হাইড্রোক্সাইডেরটা হলো 10⁻⁻7। এবং এই যে যে কনসেন্ট্রেশনটা পাচ্ছ তুমি, এটা হলো আমাদের পিওর ওয়াটারের জন্য ফিক্সড। দ্যাট মিনস 10⁻14 আসবে এবং একটা সার্টেন টেম্পারেচারের জন্য। এবং আমরা আজকে যে টেস্টটা করতেছি পিএইচ, সেটা কিন্তু টেম্পারেচারের সাথে অনেকটা রিলেটেড, সরি, অথবা টেম্পারেচারের একটা ইফেক্ট আছে। সো দ্যাটস ওয়াই আমাদের অবভিয়াসলি আইডেন্টিফাই করতে হবে অথবা জানতে হবে যে আমাদের যে টেস্টটা করতেছি সেটার টেম্পারেচারটা কত ছিল। এবং এটা 25°C আমাদের এই ভ্যালুটা ফিক্সড থাকতেছে। এখন আমি যদি জানি, আমরা এটা তোমরা জানো যে পিএইচ এর ভ্যালুটা আমাদের 1 থেকে অথবা 0 থেকে 14 পর্যন্ত রেঞ্জের ভ্যালু হয়ে থাকে। এবং এটাকে আমরা দুইটা ডিভিশনে ডিভাইড করে থাকি। যদি 0 থেকে 7 এর ভিতর হয় তখন ওই সলিউশনটাকে আমরা বলি হলো অ্যাসিডিক সলিউশন। আর 7 থেকে 14 এর ভিতর যদি কোনো একটা রেঞ্জের ভিতর পড়ে তখন আমরা ওইটাকে বলি হলো বেসিক সলিউশন অথবা ক্ষার বলা যায় যেটা। এটা মোটামুটি তোমরা জানো, এতটুকু সবই কেমিস্ট্রিতে করছো। So আমাদের এর পরে যেটা ইম্পর্টেন্স আছে এটা একবার গো থ্রু করবা রিডিং দিয়ে। তোমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স। আচ্ছা, এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে তোমাদের ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম আমাদের যে প্যারামিটার গুলো আছে সেগুলো আমরা ল্যাবে তো ইলাবোরেটলি করব এবং আমাদের থিওরিতেও কিন্তু থাকবে 331 থিওরি তোমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং।
এবং সেইখানে হলো আমাদের হয়তো ছোট, ছোট কোয়েশ্চেন আসতে পারে যে এই প্যারামিটারের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা কি? সো এটা একটু ভালো মতো দেখবা। আদারওয়াইজ তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন আছে সেখানেও কিন্তু এটা লাগতে পারে। সো আমি যদি পিএইচ এর এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা জানার একটু ট্রাই করি। দেখো ফার্স্টে কি বলেছে? আমাদের পিএইচ টা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ অর প্যারামিটার ইন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার। সো আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে, আমরা ওয়েস্ট ওয়াটারটা দ্বারা বোঝাচ্ছে যে এই ওয়াটারটা আমরা আর ইউজ করতে পারবো না, অথবা এখানে দেখা যাচ্ছে আমাদের প্যারামিটারের রেঞ্জ গুলা ঠিক মতো নেই। এখন এই যে যে ওয়েস্ট ওয়াটারটা, এই ওয়েস্ট ওয়াটার আমরা বিভিন্ন লেক আছে অথবা বিভিন্ন রিভার আছে সেখানে কিন্তু আমরা ডাম্প করি অথবা ডিসচার্জ করি। সো তুমি একদম ডাইরেক্ট ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ করতে পারবা না, এটার একটা সার্টেন স্কেলে তোমার ট্রিটমেন্ট করতে হবে। দ্যাট মিনস ওয়েস্ট ওয়াটারটাকে ফার্স্টে তোমার ট্রিটমেন্ট করে কিছুটা স্কেল ভ্যারি করে দেন হলো আমরা ডাম্প করব। সো এই যে যে তুমি ট্রিটমেন্ট করতেছো, সেই ট্রিটমেন্টে দেখা যাচ্ছে পিএইচ এর একটা ইম্পর্টেন্ট রোল আছে। এবং আমি যদি চিন্তা করি, দেখো পরের লাইনটাতে বলা আছে আমাদের অ্যানারোবিক ট্রিটমেন্টে পিএইচ এর ভ্যালুটা যদি 5 এর নিচে হয়ে যায়, দ্যাট মিনস 5 এর নিচে অলরেডি আমরা কি বলে আসছিলাম, অ্যাসিডিক সলিউশন। সো অ্যাসিডিক সলিউশন যদি হয় তাহলে আমাদের এই যে যে ট্রিটমেন্টটা আছে সেটা আমাদের সিভিয়ারলি এফেক্টেড হচ্ছে। তাহলে আমরা এখানে নিউ একটা টার্ম শিখতে পেলাম, অ্যানারোবিক ট্রিটমেন্টটা কি? আমি এটাই বলতেছিলাম। তো দেখো নিউ একটা টার্ম শিখলাম যে অ্যানারোবিক। সো তুমি এটা একটা ট্রিটমেন্ট এবং বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলতে পারো। এখন কোনো একটা ট্রিটমেন্ট করার জন্য আমরা কিছু প্যারামিটারকে ক্রাইটেরিয়া ধরি, এবং এই অ্যানারোবিক ট্রিটমেন্টে তোমার হলো অক্সিজেনের প্রেজেন্স থাকবে না, অথবা তুমি অ্যাবসেন্সে যদি করো অক্সিজেনের, তাহলে ওই ট্রিটমেন্ট প্রসেসটাকে আমরা বলি হলো অ্যানারোবিক। দ্যাট মিনস অ্যানারোবিক ট্রিটমেন্ট হলো একটা ট্রিটমেন্ট প্রসেস, বাট এই ট্রিটমেন্ট প্রসেসে আমাদের কোনো প্রকারের অক্সিজেনের প্রেজেন্স থাকতে পারবে না, তাহলে ওই ট্রিটমেন্টটাকে আমরা বলবো হলো অ্যানারোবিক। আর রিভার্সলি যদি আমি চিন্তা করি, আমাদের যদি অক্সিজেনের প্রেজেন্সটা থাকে তাহলে ওই ট্রিটমেন্টটাকে আমরা বলি হলো অ্যারোবিক। এই যে দেখো, তাহলে এটা তোমরা নিউ কিন্তু দুইটা টার্ম শিখলা এবং তোমরা থিওরিতেও কিন্তু দেখতে পাবা এই দুইটা টার্ম। সো অনেক সময় তোমাদের কোয়েশ্চেন করা হয় হোয়াট ইজ অ্যানারোবিক আর অ্যারোবিক কন্ডিশন। অ্যানারোবিক মানে হলো তোমার অক্সিজেনের প্রেজেন্স ছাড়া অথবা এনভায়রনমেন্টাল কন্ডিশনটা এমন হতে হবে যেখানে কোনো অক্সিজেনের প্রেজেন্স নেই। আর অ্যারোবিকটা হলো অক্সিজেনের প্রেজেন্স থাকবে। তাহলে এই যে যে তুমি ট্রিটমেন্টটা করতেছো, এই ট্রিটমেন্টের যদি দেখো যে আমাদের সলিউশনটা যদি পিএইচ এ ভ্যালুটা যদি 5 এর কম হয় তাহলে একটা ইফেক্ট আসতেছে ট্রিটমেন্টে। এবং সিমিলারলি দেখো আমাদের অ্যারোবিক কন্ডিশনে যদি পিএইচ এর ভ্যালুটা 5 থেকে 10 এর উপরে অথবা এই রেঞ্জের ভিতর চলে যায়, তখনও কিন্তু আমাদের যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টটা আছে সেটাতে একটা প্রবলেম আমরা ফেস করতে পারি। এটা হলো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট গেল। এছাড়া আরো অনেক প্রকারের ট্রিটমেন্ট আছে। আমরা মেইনলি ট্রিটমেন্টটা তখনই করতেছি যখন আমাদের প্যারামিটার গুলা ওকে থাকবে না। প্যারামিটার গুলা কি কি এখানে তোমাদের ফার্স্ট ক্লাস আমি দেখিয়েছিলাম যে আমরা এই টেস্ট গুলা করব, এবং এটার ভিতর কিছু প্যারামিটার আছে ফিজিক্যাল, কিছু প্যারামিটার আছে কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্যারামিটার আছে। যে এই প্যারামিটার যখন ওকে থাকতেছে না অথবা একটা সার্টেন রেঞ্জে তোমার থাকতেছে না, তখন আমরা ট্রিটমেন্টে যাব এবং ট্রিটমেন্ট করে আমরা এটাকে পিউরিফাই অথবা পিওর করার ট্রাই করব। আচ্ছা, তাহলে এখানে দেখো আরো কিছু আমাদের ট্রিটমেন্ট আছে, লাইক কেমিক্যাল কোয়াগুলেশন, ডিসইনফেকশন, ওয়াটার সফটেনিং অথবা কারেশন কন্ট্রোলে আমাদের পিএইচ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়তেছে। আদারওয়াইজ এই যে যে ট্রিটমেন্ট গুলা আছে অথবা প্রসেস গুলা আছে তুমি এটা প্রপারলি করতে পারবা না। কেমিক্যাল কোয়াগুলেশন কি, ডিসইনফেকশন কি, এটা তোমরা থিওরিতেও জানবা, আবার আমরা লাস্টের দিকে যখন এক্সপেরিমেন্ট গুলা করব তখনও আমরা জানতে পারবো। জাস্ট আপাতত জেনে রাখো এগুলো হলো এক একটা ট্রিটমেন্ট প্রসেস অর মেথড। এরপরে দেখো যেটা বলেছে আমাদের পিএইচটা যদি 4 এর নিচে হয়, দ্যাট মিনস অ্যাসিডিক সলিউশন হলে আমাদের টেস্টটা সর টেস্ট দিবে।
আর যদি বেস টাইপের সলিউশন হয়, দ্যাট মিনস পিএইচ হায়ার অর অ্যাবোভ 8.5, তখন আমাদের একটা বিটার টেস্ট দিবে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের এখানে দেখো একটা ডিসইনফেকশন প্রসেস আমরা দেখলাম, ট্রিটমেন্ট মেথড। এখন এই যে যে ট্রিটমেন্ট মেথডটা আছে অথবা প্রসেস, সেখানে হলো আমরা আমাদের প্যাথোজেন অথবা ব্যাকটেরিয়া কিল করি। এটা হলো আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। সেই যে যে তুমি ব্যাকটেরিয়া যে কিল করতেছো, সেখানে অবভিয়াসলি তোমার কোনো মানে ম্যাটেরিয়াল অ্যাড করা লাগতেছে, ম্যাটেরিয়াল বলবো না, কোনো একটা সলিউশন অ্যাড করা লাগতেছে, অথবা অথবা অ্যাডিটিভ অ্যাড করা লাগতেছে। এখানে আমরা যেটা অ্যাড করি, ক্লোরিন গ্যাস অ্যাড করতে পারি অথবা ওজোন গ্যাস অ্যাড করতে পারি। এই যে তুমি যখন ডিসইনফেকশন প্রসেস করতেছো, আমাদের পিএইচ এর ভ্যালুটা যদি হাই হয়, তখন দেখা যাচ্ছে যে ট্রাইহ্যালোমিথেনস প্রডিউস হচ্ছে। এটা হলো একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, আমাদের রিয়াকশন করবে ক্লোরিনের সাথে। এই যে যে ট্রাইহ্যালোন মিথেন তৈরি হচ্ছে, এটা আবার আমাদের দেখা যাচ্ছে হিউম্যান বিং এ ক্যান্সার প্রডিউস করতেছে। সো আমরা যখন ডিসইনফেকশন প্রসেস করতেছি, ডিসইনফেকশন প্রসেসের মাধ্যমে আমরা প্যাথোজেন অথবা ব্যাকটেরিয়া কিল করতেছি। সো যখন ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা ওয়াটারটা ড্রিঙ্কেবল হতে পারে, ধরে নিচ্ছি ড্রিঙ্কেবল হলো। বাট তুমি যে প্রসেসটা করতেছো, এই যে ট্রিটমেন্ট যখন করতেছো, ওইখানে যদি আবার পিএইচটা অনেক বেশি থেকে থাকে, তাহলে আবার দেখা যাচ্ছে যে ট্রাইহ্যালোমিথেন প্রডিউস হচ্ছে, এবং এটা তুমি ড্রিঙ্ক করলে অনেক সময় আমাদের ক্যান্সার কজিং ডিজিজ হতে পারে, অথবা ক্যান্সারের ডিএনএ পাওয়া যেতে পারে ওই টাইপের ওয়াটারে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স, যে আমাদের কেন একটা সলিউশনের অথবা একটা সোর্সের পিএইচটা জানা প্রয়োজন। তুমি যদি না জানো, তাহলে বুঝতে পারবা না যে আমাদের ট্রিটমেন্টটা, কোন ট্রিটমেন্টটা এটার জন্য সুইটেবল হবে। এরপরে দেখো আমাদের গাইডলাইন আছে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস, তার মানে হলো ইসিআর। এখানে একটা টার্ম আছে ইসিআর, যেখানে হলো রুলটা দেওয়া আছে, এবং সেখানে বলা আছে যে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের স্ট্যান্ডার্ড যে পিএইচটা, সেটা হলো 6.5 টু 8.5 এর ভিতর থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের অনেক সময় এমসিকিউ আকারেও আসতে পারে অথবা গ্যাপ আকারেও আসে, যে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচটা কত থাকা প্রয়োজন, অথবা রুলসে কোড থেকে কত বলেছে গাইডলাইনে, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে দেখো কি আছে প্রিন্সিপালটা, আমরা প্রিন্সিপালটা এখানে দেখবো না, আমরা যখন একদম এক্সপেরিমেন্টটা কিভাবে কন্ডাক্ট হচ্ছে সেটা যদি আমি দেখাই, তাহলে তোমরা প্রিন্সিপালটা বুঝতে পারবা। আর তোমাদের অ্যাপারেটাস লাগবে হলো পিএইচ মিটার, দ্যাট মিনস আমি ফার্স্টে বলেছিলাম আমাদের ডিজিটাল একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা পিএইচটা ডিটারমাইন করব। সো আমাদের অবভিয়াসলি পিএইচ মিটারটা লাগবে। আর একটা বিকার লাগবে, যে বিকারের মাধ্যমে তুমি সলিউশনটা রাখবা। আর এখানে আমরা রিয়েজেন্ট হিসেবে ইউজ করব হলো বাফার সলিউশন, যে বাফার সলিউশনে আমাদের পিএইচ ভ্যালুটা নোন থাকবে। এরপরে দেখো আমাদের কি আছে, স্যাম্পল হ্যান্ডলিং আর প্রিজার্ভেশন। আমরা যখন স্যাম্পলিং করেছিলাম, ওয়াটার স্যাম্পলিং এ, তখন আমি তোমাদেরকে এই টার্মটা কিন্তু বলেছিলাম যে আমাদের মেইনলি উচিত ছিল যে আমরা যেখান থেকে ওয়াটারটা কালেক্ট করতেছি ইনস্ট্যান্ট সেখানেই আমাদের টেস্ট করে নাও। বাট এটা আমাদের জন্য ফিজিবল হচ্ছে না দেখে আমরা এই ওয়াটারটাকে ক্যারি করে আমাদের ল্যাবে নিয়ে আসবো, এবং আমরা প্রিজার্ভ করে রাখবো, যাতে আমাদের টোটাল যেই প্যারামিটার গুলা আছে সবগুলা প্যারামিটার যাতে আমরা মেজার করতে পারি। এখন অবভিয়াসলি তাহলে তুমি যে সোর্স থেকে ওয়াটারটা কালেক্ট করে নিয়ে আসতেছো, তোমার ভালোভাবে হ্যান্ডলিং করতে হবে, এবং প্রিজার্ভেশন যেটা, দ্যাট মিনস তুমি একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করে স্টোর করে রাখবা। এবং এখানে দেখো কি বলেছে, আমাদের স্যাম্পলটাকে ফ্রিজিং করা যাবে না, কারণ ফ্রিজিং করলে দেখা যাচ্ছে তোমার পিএইচ এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে। এবং আমাদের এই যে এখানে একটা কথা বলছে, টু রিডিউস দ্য চেঞ্জ ইন স্যাম্পলস টেকেন ফর ডিটারমিনেশন অফ পিএইচ, কিপ স্যাম্পলস এট 4°C। দ্যাট মিনস আমাদের স্যাম্পলটা যাতে চেঞ্জিংটা অথবা প্যারামিটার যাতে খুব বেশি ভ্যারিয়েশন না হয়, সেক্ষেত্রে আমরা স্যাম্পল ওয়াটারটাকে 4°C টেম্পারেচারে রাখতে পারি।
তাহলে এটা মোটামুটি আমাদের হ্যান্ডেলিং এবং প্রিজার্ভেশন ছিল। এরপরে দেখো, হ্যান্ডেলিংটা একটু আবার বলবেন, আমি একটু আমার নেট একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা আমি আবার বলতেছি, প্লিজ। আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে আমি যেই সোর্স থেকে ওয়াটারটা কালেক্ট করব আমার সেই সোর্সের পাশেই অথবা সেখানেই সেই প্লেসেই এবং ইনস্ট্যান্টলি আমাদের টেস্ট করাটা উচিত ছিল। আদারওয়াইজ তুমি যে ক্যারি করে আনতেছো, এই ক্যারি করে আনার সময় দেখা যাচ্ছে যে তুমি পানিটা একটা বোতলে ঝাঁকাতে ঝাঁকাতে অথবা শেক করতে করতে নিয়ে আসলা, তোমার ফ্রেন্ডের সাথে এরকম গল্প করতে করতে দুইজনে জাস্ট বোতল ঝাঁকাতে ঝাঁকাতে ল্যাবে নিয়ে আসলো। এরকম করা যাবে না। এরকম যদি তুমি করো তাহলে দেখা যাচ্ছে আমাদের যে প্যারামিটার গুলো আছে, লাইক পিএইচ চেঞ্জ হয়ে যেতে পারে, আমার পানির ভিতর কিছু পার্টিকেল থাকতে পারে, সেগুলো ডিসলভ হয়ে যেতে পারে। সো এছাড়া আরো অনেক প্যারামিটার আছে, সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। So এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের স্যাম্পলটা ভালোভাবে হ্যান্ডেলিং করে আনতে হবে। আর আমরা যেহেতু ইনস্ট্যান্ট টেস্ট করতে পারতেছি না সব প্যারামিটারের, সো এটাকে আমাকে প্রিজার্ভ করে রাখতে হবে। বাট আমরা যখন পিএইচটা প্রিজার্ভ করব, সেটা আমাদের রাখতে হবে হলো 4°C টেম্পারেচারে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে প্যারামিটার যেগুলো আছে সেইটার ভ্যারিয়েশন অথবা চেঞ্জটা খুব মাইনর হবে, অথবা আমরা মিনিমাইজ করতে পারবো। বাট আমরা এই সলিউশনটাকে ফ্রিজিং করব না। ফ্রিজিং করলে অথবা তুমি যদি রেফ্রিজারেটরে রেখে দাও তাহলে দেখা যাচ্ছে আমাদের কিছু প্যারামিটার চেঞ্জ হয়ে যেতে পারে। মিস, আমরা কি এটা 4 ডিগ্রিতে রাখবো যখন, যদি আমরা মানে স্যাম্পলটা যখন নিয়ে আসবো যখন ল্যাবে? ডিটারমাইন করব, এই যে পিএইচটা যখন ডিটারমাইন করব তার কিছুক্ষণ আগে অথবা আমরা ট্রাই করব আমাদের টেম্পারেচারটা অথবা স্যাম্পলটাকে 4°C এর ভিতর রাখার। ঠিক আছে, মেইনলি আমাদের উচিত ছিল একদম ইনস্ট্যান্ট যখন কালেক্ট করছো তখনই, বাট আমরা যদি তখন না করতে পারি আমরা ট্রাই করব যাতে আমাদের স্যাম্পলটাকে 4°C এ রাখার। এটা জাস্ট তোমাকে একটা প্রিকশনস বলে দিয়েছে অথবা একটা গাইডলাইন্স বলে দিয়েছে তুমি কিভাবে হ্যান্ডেলিং করতে পারো। যদি এভাবে হ্যান্ডেল করতে পারো তাহলে দেখবা যে আমাদের এই যে যে প্যারামিটারের যে চেঞ্জটা সেটা কিছুটা আমরা অপটিমাইজ করতে পারবো। তোমাকে জাস্ট একটা সাজেশন আর সলিউশন দিচ্ছে, এটাই। এখন বুঝে গেছে? জি মিস। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের কি আসতেছে, প্রিকশনস। প্রিকশনস এর ভিতর আমি যদি বলি, আমি এখানে তোমাদের একটু সামারি করে বলি। ফার্স্ট যে প্রিকশনসটা আছে সেখানে বলতেছে আমাদের টেম্পারেচারের একটা ইফেক্ট আছে, কারণ আমি অলরেডি তোমাদের এখানে দেখিয়ে আসলাম যে যে আমাদের 25°C আমাদের এই ভ্যালুটা এটা, এবং এটা ফিক্সড। তো তোমার টেম্পারেচারের উপর কিন্তু আমাদের পিএইচ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর এরপরে যেটা আছে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যেই ডিজিটাল অ্যাপারেটাসটা আছে সেখানে আমাদের কিছু ইলেকট্রোড আছে, এবং এই ইলেকট্রোডের মাধ্যমে, গ্লাস ইলেকট্রোড আছে, এই গ্লাস ইলেকট্রোডের মাধ্যমে হলো আমরা সলিউশনের পিএইচটা ডিটারমাইন করব। বাট এই ইলেকট্রোডটা যাতে আমাদের কালার অথবা হাই স্যালাইনিটি অথবা কলয়েডাল ম্যাটারের যাতে সাবজেক্টিভ না হয় অথবা সলিউশনের কন্টাক্টে যাতে না আসে, এরকম টাইপের কোনো সলিউশনের আমরা পিএইচ মেজার করব না। তার মানে ইলেকট্রোডটাকে এটাকে সাবজেক্টে আনা যাবে না, এটা জাস্ট একটা প্রিকশনস বলছে। এরপরে আরো অনেক কথাবার্তা আছে, বাট এখানে ফার্স্ট প্যারামিটারটা আমি একটু যদি ভালোভাবে তোমাদের ডিসক্রাইব করি, এটা জাস্ট একবার রিডিং দিলেই পারবা। আচ্ছা, সো আমার কোন একটা সলিউশন আমি অলরেডি বলতেছি যে পিএইচ এর সাথে আমাদের টেম্পারেচারটা রিলেটিভ অথবা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে। সো পিএইচ বাড়লে, আমি ভুল বলছি, টেম্পারেচার বাড়ালে দেখা যাচ্ছে আমাদের পিএইচ এর ভ্যালুটা কমে যায়। এখন পিএইচ এর ভ্যালুটা কমে যাওয়ার মানেই কিন্তু তুমি বলতে পারবা না যে এটা বেস সলিউশন অথবা এটা অ্যাসিডিক সলিউশন, এটা তুমি ডাইরেক্ট কমেন্ট করে দিতে পারবা না। তুমি ধরে নাও যে তুমি একটা ডিস্টিলড ওয়াটার নিয়েছো, এখন ডিস্টিলড ওয়াটারের পিএইচ ভ্যালুটা কি কিছুটা নিউট্রাল থাকার কথা ছিল, তাই না? এখন তুমি সেই ডিস্টিলড ওয়াটারটাকে যদি হিটিং করো, দ্যাট মিনস একটা 100°C এ যদি তুমি বয়েল করতে থাকো, দেখা যাচ্ছে যে পানিটা বয়েল স্টার্ট হবে 100°C। এখন তুমি ওই 100°C এ যদি আমাদের পিএইচটা মেজার করো তাহলে দেখবা যে
ভ্যালুটা 6.15 অথবা তার 6.1 আসতেছে। এখন আমরা অলরেডি পড়ে আসছি যে 7 এর নিচে হলে সেটা অ্যাসিডিক সলিউশন, বাট আলটিমেটলি কি এটা অ্যাসিডিক সলিউশন? কে একজন বলো তো। না মিস। না মিস। না, এটা অ্যাসিডিক সলিউশন না, কারণ আমি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছিলাম এটা কিন্তু ডিস্টিলড ওয়াটার, বাট এটা অ্যাসিডিক সলিউশন শো করতেছে, অথবা শো না, এটা পিএইচ এর ভ্যালুটা শো করতেছে 6.15 বিকজ অফ দ্য টেম্পারেচার ইফেক্ট। কারণ হলো তুমি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিয়েছো, দ্যাটস ওয়াই আমাদের পিএইচ এর ভ্যালুটা কমে গেছে। মানে মিস আমাদের টেম্পারেচার এফেক্টটা কি ওই যে আমাদের যে আচ্ছা, এরপরে দেখো প্রসিজার আছে এখানে। প্রসিজারটা যদি আমি একটু সামারি করি, আমাদের অবভিয়াসলি রিএজেন্ট প্রিপেয়ার করতে হবে, আর ইনস্ট্রুমেন্টটা ক্যালিব্রেট করব, দেন তারপর আমরা টেস্ট করব। এখন রিএজেন্ট প্রিপেয়ার দ্বারা বোঝাচ্ছে, দেখো আমরা রিএজেন্ট অলরেডি দেখে এসেছিলাম, আমাদের বাফার সলিউশন লাগবে, এবং বাফার সলিউশনের যে পিএইচ সেটা হলো আমাদের নোন পিএইচ থাকবে, এবং আমরা 2 পয়েন্ট ক্যালিব্রেশন করব। আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে ক্যালিব্রেট করার জন্য আমরা বাফার সলিউশন ইউজ করতেছি, এবং 2 পয়েন্ট, দ্যাট মিন্স দুইবার আমরা ক্যালিব্রেট করে নিব। আর এখানে স্টেপগুলো তোমাদের বলে দেওয়া আছে, তো আমরা যদি ল্যাবের ভিডিওটা দেখি তাহলে আই থিংক তোমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা, ফিগার গুলা ফার্স্টে একটু দেখো। আমাদের এখানে হলো এই যে বক্সটা, যেটা ভিতর হলো ডিজিটাল পেজ মিটার আছে, এবং এখানে কিছু আমাদের আইডেন্টিফিকেশন দেওয়া আছে, আমাদের কত ডেটে পারচেজ করা হয়েছে এবং কোন সোর্স থেকে, এবং এটার কোডটা কতটা, এগুলা জাস্ট আমাদের ইনস্ট্রুমেন্টের ইনফরমেশন। এরপরে দেখো, এইটা হলো আমাদের ডিজিটাল পেজ মিটার, এবং এখানে একটা ব্যাটারি আছে, আর এইটা হলো আমাদের বাফার সলিউশন, এবং এই ব্যাটারির মাধ্যমে হলো আমাদের এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা হলো আমরা অপারেট করি। আর এখানে হলো তোমাকে এই যে যে ফার্স্টের দিকে দেখতে পেলা যে আমাদের কোড বলে দেওয়া আছে, so এই যে যে অ্যাপারেটাসটা আছে তুমি কিভাবে কন্ডাক্ট করবে সেটা জাস্ট একটা ম্যানুয়ালি ডিসক্রাইব করা আছে স্টেপটা, এখানে ফিগার ওয়াইজ স্টেপগুলো ডিসক্রাইব করা। আচ্ছা, এটা হলো আমাদের ইনস্ট্রুমেন্টটা, এবং এখানে অন অফ এর বাটন আছে, আমরা অন করলে তখন এখানে আমাদের রিডিং শো করবে। আচ্ছা, এইটার নিচে দেখো আমাদের একটা ছোট পোর্শন আছে, এখানে হলো মেইনলি আমাদের ইলেকট্রোডটা, মানে ছোট দুইটা বলের মতো, অথবা দুইটা না, এটা বলের মতো দেখবা যে ইলেকট্রোড থাকে, এবং এই পোর্শনটা হলো আমি পানির ভিতরে ইনসার্ট করব, তাহলে আমাদের এখানে রিডিং শো করবে। এই যে দেখো, এটা হলো ইলেকট্রোড, এখানে ইলেকট্রোডটা আছে, এবং আরো ভালোভাবে দেখানোর ট্রাই করছে তোমাদের এখানে। আর এটা হলো আমাদের বাফার সলিউশন। সো তুমি যখন যে বক্সটা দেখলা ওটার ভিতরেই অলরেডি একটা বাফার সলিউশন থাকে, বাট আমাদের যেহেতু টেস্টটা করা লাগবে, অনেকবার করা লাগতে পারে, তো এই কারণে হলো আমরা আলাদাভাবে সেম ভাবে নোন দুইটা বাফার সলিউশনের পিএইচ তৈরি করে নিই। আদারওয়াইজ আমরা এটা দিয়েও কিন্তু করতে পারি, বাফার সলিউশন দিয়ে। এই যে দেখো, তো আমরা এখানে দুইটা বাফার সলিউশন আমরা ল্যাবে তৈরি করে নিচ্ছি। এই এটা যেটা বাফার সলিউশন সেটা ভ্যালুটা হলো পিএইচটা 4, এবং এই যে স্যাম্পলটা আছে বাফার সলিউশন সেটা ভ্যালুটা হলো আমাদের পিএইচটা 7। দ্যাট মিন্স তোমার রিয়েজেন্টে আমি অলরেডি বলেছিলাম আমাদের এমন একটা বাফার সলিউশন নিতে হবে যে বাফার সলিউশনের পিএইচটা নোন, এবং আমরা যেহেতু 2 পয়েন্ট ক্যালিব্রেশন করতেছি অথবা দুইবার ক্যালিব্রেট করব, সো আমরা দুইটা বাফার সলিউশন নিচ্ছি, একটা 4 pH এর আর একটা 7 pH এর। এটা এরকম ফিক্স না যে তোমার 4 আর 7 নিতে হবে, তুমি এটা 5ও নিতে পারো অথবা 8ও নিতে পারো, বাট যেই সলিউশনটাই নাও না কেন তোমার পিএইচ যাতে নোন থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। এবং এই সলিউশন দিয়ে হলো আমাদের ইনস্ট্রুমেন্ট যেটা আছে ডিজিটাল অ্যাপারেটাস সেটাকে আমরা ক্যালিব্রেট করব। এখন আমি যদি ভিডিওটা দেখি একটু দেখো।
আমাদের আচ্ছা, এখানে দেখো ফার্স্টে দেখানোর ট্রাই করতেছে এই যে ডিজিটাল অ্যাপারেটাস, আমি অলরেডি এটা বলছি তোমাদের। এবং এটার ভিতরে হলো আমাদের দেখবা যে ইকুইপমেন্ট গুলা সেট আপ করা থাকবে। এই যে দেখো, এটা হলো আমাদের সেই অ্যাপারেটাসটা, এবং এটার পিছে যে পোর্শনটা আছে এটা আমরা খুলে ফেলতে পারি, এবং পিছে হলো আমাদের ইলেকট্রোডটা অ্যাটাচ করা থাকে। আর এখানে অন অফ এর বাটন আছে এই যে, এবং এটাকে কিন্তু বড় ছোট করা যায়, কারণ হলো আমার বিকারে পানি আমরা অ্যাড করব, স্যাম্পল ওয়াটার অ্যাড করার পর দেন তারপরে ইলেকট্রোডটাকে আমরা ইনসার্ট করব, এবং একটা সার্টেন হাইট যাতে মেইনটেইন করা হয়, এই কারণে হলো যাতে আমরা খুব ইজিলি ভালোভাবে আমাদের পিএইচটা মেজার করতে পারি। আদারওয়াইজ উপরে যদি পানি চলে আসে তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেট ভ্যালু দিবে না। তো আমাদের এটা ইনশিওর করতে হবে যাতে ইলেকট্রোডটা ওয়াটারের ভিতর ইমার্স থাকে। এই যে দেখো এখানে ইলেকট্রোড আছে, এই যে। আর এই পাশে ব্যাক সাইডে হলো আমাদের ব্যাটারি ইনসার্ট করার প্লেস আছে, আমি অলরেডি তোমাদের দেখিয়েছিলাম। এই যে ব্যাটারি আমরা প্লেস করতেছি, এবং এটা হলো ব্যাটারির মাধ্যমে অপারেট করা যায়। তাহলে আমরা যখন টেস্ট করব ফার্স্টে আমাদের ব্যাটারিটা ইনসার্ট করে নিতে হবে, এবং এরপরে হলো এই যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে ক্যালিব্রেট করার জন্য আমাদের দুইটা বাফার সলিউশন নিবা, একটা নিচ্ছি হলো 7 আর একটা হলো 4 নিচ্ছি। এবং এখানেও কিন্তু এই যে দেখো একটা বাফার সলিউশন আছে, আমরা কিন্তু এটা দিয়েও করতে পারতাম, বাট যেহেতু আমরা 2 পয়েন্ট বাফার সলিউশন অথবা ক্যালিব্রেশন বলতেছি, এই কারণে আমরা দুইটা নোন পেজ নিয়ে কাজ করতেছি। তো এটার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, বিকারে তুমি হলে এই সলিউশনটা নিবা, এবং বিকারের সলিউশনটা নেওয়ার আগে কিন্তু তোমার বিকারটা ক্লিন করে নিতে হবে। এই যে দেখো এখানে বিকার আছে, বিকারটাকে তোমার ক্লিন করে নিতে হবে। আচ্ছা, সো বিকারটাকে ক্লিন করার জন্য তুমি ডিস্টিলড ওয়াটার দিয়ে রিন্স করে নিতে পারো। আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে ক্লিনটাকে আমরা রিন্সিং বলতেছি। সো আমরা অলরেডি ক্লিন করে রেখেছিলাম অথবা ডিস্টিলড ওয়াটার দিয়ে রিন্স করে রেখেছি, এরপরে হলো আমি বাফার সলিউশনটা অ্যাড করতেছি। বাট তোমাদের ফার্স্টে কিন্তু আগে বিকার যেটা আছে সেটাকে কিন্তু রিন্স করে নিতে হবে, যতগুলা টেস্ট অথবা যেই কাজই করো না কেন। এরপরে দেখো আমাদের ইলেকট্রোডের যে পোর্শনটা সেটা কিন্তু আমরা পানির ভিতরে ইনসার্ট করতেছি। তো পানির ভিতরে ইনসার্ট করার পরে হলো আমাদের অ্যাপারেটাসটাকে আমরা অন করব। দেখো এখানে ভ্যালুটা শো করতেছে 4.5। তো তুমি যখন অ্যাপারেটাসটা পানির ভিতরে ইনসার্ট করতেছো অথবা রাখতেছো, তুমি সাথে সাথেই কিন্তু রিডিং নিবা না, কারণ দেখো এখানে ভ্যালুটা কিন্তু ভ্যারি করতেছে, একবার 3.9 হচ্ছে, আবার 4 হচ্ছে, এরকম চেঞ্জ হচ্ছে। তো আমাদের 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে যতক্ষণ না আমাদের ভ্যালুটা ফিক্সড হয়ে যায়। তো আমাদের ভ্যালু ফিক্সড হয়ে গেলে দেন তারপর আমরা বলতে পারবো যে আমাদের পেজটা এত। দেখো এখানে 3.6 এ যে আমি দেখতে পাচ্ছি, আবার 5ও আসছে। দেখো, মিস আচ্ছা, হ্যাঁ বলো। প্রশ্ন করার মিস তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা এখন যেটা দেখতেছি আমাদের হলো ফার্স্ট যে পয়েন্টের পিএইচটা ছিল 4 এর, সেটাকে আমরা হলো ক্যালিব্রেট করতেছি, এবং দেখো আমাদের পিএইচ এর ভ্যালুটা কিন্তু 3.4 আসছে। বাট আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে এটার পিএইচ এর ভ্যালুটা কিন্তু 4। তো এই কারণে হলো আমাদের এই যে যে অ্যাপারেটাসটা আছে এই অ্যাপারেটাসটাকে আমাকে একটু কন্ট্রোল করে অথবা পিএইচ এর ভ্যালুটা চেঞ্জ করে আমরা 4 যেটা আছে সেটাতে আমরা নিয়ে যাব। দেখো আমাদের কাছে একটা কি থাকে, সেই কি এর মাধ্যমে আমি পিএইচ এর ভ্যালুটা 4 এ চেঞ্জ করতে পারি, যেটাকে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যদি তুমি রোটেট করাও তাহলে আমাদের পিএইচ এর ভ্যালুটা বাড়বে অথবা কমবে। এটা আমি করতে চাচ্ছি এই কারণে, কারণ আমার নোন সলিউশনের ভ্যালুটা পিএইচ এর 4, দ্যাটস আমাদের এই অ্যাপারেটাস যেটা আছে সেটাকে আমি জাস্ট আইডেন্টিফাই করে দিতে চাচ্ছি যে এই ভ্যালুটা যাতে 4 শো করে।
এই যে দেখো এইটা হলো কি, এবং এটাকে তুমি যদি জাস্ট ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাও তাহলে কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে। দেখো আমাদের 3.1 ছিল, এখন চেঞ্জ হয়ে 4 এ আমরা নিয়ে যাচ্ছি। তুমি যদি এটা পিএইচ ভ্যালু 5 দিয়ে করতে, তোমার যদি ডাইরেক্ট 5 চলে আসতো দেন ওকে, যদি 5 না আসে তাহলে আমরা এটা একটু ম্যানুয়ালি ক্যালিব্রেট করে নিচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টে ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, আমাদের পিএইচ ভ্যালু 7 যেটা আছে সেটাটা হলো আমরা ক্যালিব্রেট করার ট্রাই করব। এটা দেখো এই যে আমাদের ফার্স্ট এটা হয়ে গেছে। তো আমরা এখন অ্যাপারেটাসটাকে এখান থেকে রিমুভ করে হলো এটা অফ করে দিয়ে দেন তারপর এখান থেকে রিমুভ করে নেব। আচ্ছা, রিমুভ করার পর আমাদের যে ইলেকট্রোডটা আছে সেটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমরা টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিব, আদারওয়াইজ দেখা যাচ্ছে ইলেকট্রোডে আমাদের এই ওয়াটারটা লেগে থাকতে পারে। এরপরে আরেকটা বিকারে হলো আমাদের এই যে দেখো নোন স্যাম্পলে বাফার সলিউশন 7 এর আমরা সলিউশনটা নিব। এই বিকারটাও কিন্তু তুমি ফার্স্টে ক্লিন করে নিবা। এবং সার্টেন অ্যামাউন্টের ওয়াটার অ্যাড করে নিচ্ছে, বাফার সলিউশন, ওয়াটার না বাফার সলিউশন অ্যাড করতেছে। এবং সেম ভাবে হলো আমাদের এখানে ইনস্ট্রুমেন্টটা তুমি ইনসার্ট করবা, মানে সাবমার্জ করার পরে দেন তারপর হলো অন করবা, এবং আমাদের 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে যাতে একটা ফিক্সড ভ্যালু শো করে পিএইচ এর। এবং দেখো এটা কিন্তু 6 এর কাছাকাছি, মানে 7 এর কাছাকাছি একটা ভ্যালু শো করতেছে, কারণ অলরেডি আমরা একবার ক্যালিব্রেট করে ফেলছি। 6.5 শো করতেছে। সো এটাকেও সেম ভাবে কিন্তু আমরা ম্যানুয়ালি আমাদের যে কিটা আছে সেটা দিয়ে হলো আমাদের পিএইচ এর ভ্যালুটা একদম টু দি পয়েন্টে 7 এ নিয়ে যাব, কারণ আমাদের নন সলিউশনের পিএইচটা হলো 7। এটা জাস্ট একটু রোটেট করলেই তুমি দেখতে পাবা যে আপস এন্ড ডাউন হচ্ছে। তো আমরা এখন ম্যাডাম ভেলুটা বাড়ানোর জন্য কি ক্লকওয়াইজ রোটেট করব না অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা, এটা দেখা যাচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলেই মোস্ট প্রবাবলি পিএইচ এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি যখন ইনসার্ট করবে তখন যদি ক্লকওয়াইজ দেখো যে বাড়তেছে তাহলে বুঝতে পারবা যে বাড়তেছে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজে দেখো বাড়ে, এটা জাস্ট তুমি ঢুকালেই বুঝতে পারবা। যে একটু যদি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করো দেখতে পাবা যে বাড়তেছে না কমতেছে। জি আচ্ছা মিস। মিস আমরা যে ক্যালিব্রেশনটা করতেছি কি 25 ডিগ্রি সেলসিয়াস এর জন্য? হ্যাঁ, এটা আমাদের রুম টেম্পারেচারে ক্যালিব্রেট করতেছি। একদম 25 ডিগ্রি সেলসিয়াসও যদি না হয়, বাট আমাদের রুম টেম্পারেচার আছে, আমরা লাস্টের দিকে এটা টেম্পারেচারটাও মেজার করব। আমাদের যে ম্যাডাম একটা নোন সলিউশনের যে পিএইচ যেটা আমাদের নোন ছিল, কিন্তু ওটা আবার পিএইচ মিটারে ম্যাডাম ইলেকট্রোড দেওয়ার পর চেঞ্জ থাকে, এটা কি ম্যাডাম টেম্পারেচারের ডিফারেন্সের কারণে এরকম না হচ্ছে না, ম্যাডাম? এটা দেখো আমরা ক্যালিব্রেটটা কেন করি, তুমি একটা ইলেকট্রনিক ডিভাইস যখন অনেক দিন রেখে দিচ্ছ, অপারেট যখন করতেছো না, এটা সেনসিটিভিটি কিন্তু কমে যেতে পারে। সো তুমি যখন সেনসিটিভিটি কমে যাচ্ছে, ঠিক মতো অপারেট করতেছ না, তখন কিন্তু তোমার রেজাল্টে ইরোর দিতে পারে। মানে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেটা টেস্ট যখন করব, সেখানে দেখবা যে আমাদের অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে না। সো সেইটার জন্য হলো আমাদের এই অ্যাপারেটাসটাকে আগে মনিটর করার জন্য, অথবা ভালোভাবে তুমি যাতে অপারেট করতে পারো সেটার জন্য হলো আমরা মেইনলি ক্যালিব্রেট করে নিচ্ছি। ঠিক আছে, আর তুমি যখন এই বাফার সলিউশনটা করেছো, অবভিয়াসলি এখানে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করেই কিন্তু বাফার সলিউশনটা প্রিপেয়ার করেছিলাম। আর এখানে ভ্যালুটা ডিফারেন্ট দেখানোর রিজনটা হলো আমাদের অ্যাপারেটাসে হয়তোবা ম্যাল ফাংশনিং হয়েছিল, অথবা ঠিক মতো অনেকদিন অপারেট করা হচ্ছে না দেখে হয়তোবা আমাদের ভ্যালুটা ডিফারেন্ট দেখাচ্ছিল।
দ্যাটস আমি আগে আমার যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে আমি আগে সেট করে দিচ্ছি, যাতে আইডেন্টিফাই করতে পারে যে এরকম পানি সলিউশন 7 হবে এবং এরকম পানির আরেকটা সলিউশন যদি পাও 4 হবে, তাহলে সে আইডেন্টিফাই করতে পারতেছে ডাটাগুলো। এখন আমি চলে আসবো হলো আমাদের মেইন যেই সোর্স আছে, স্যাম্পল ওয়াটার যেটা আছে, লাইক আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে কালেক্ট করেছিলাম অথবা সারফেস ওয়াটার, সেটার আমরা পিএইচটা মেজার করব। আমাদের পিএইচ মিটার ক্যালিব্রেশনের পর অলরেডি ক্যালিব্রেশন হয়ে গেছে। দেখো আমাদের মোটামুটি ইনস্ট্রুমেন্টটা ক্যালিব্রেট করা হয়ে গেছে। এরপরে হলো আমি বলেছিলাম যে এরকম তোমরা বোতলের ভিতর হলো স্যাম্পল ওয়াটারটা কালেক্ট করো, এবং এটা যদি ভালো মতো দেখো, এটা হলো হয়তো গ্রাউন্ড ওয়াটার একটা হতে পারে, একটা স্যাম্পল ওয়াটার হবে। এই যে দেখো গ্রাউন্ড ওয়াটার। এখন গ্রাউন্ড ওয়াটারের জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এই যে দেখো আমরা বিকারটাকে রিন্স করে নিচ্ছি, এবং এটা করতেছি হলো ফার্স্টে আমরা ডিস্টিলড ওয়াটার দিয়ে করব। ডিস্টিলড ওয়াটার দিয়ে করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো স্যাম্পল ওয়াটার দিয়ে এগেইন আমরা রিন্স করব। স্যাম্পল ওয়াটারটা তুমি আগে বিকারে ঢালার আগে আমাদের যে বোতলটা আছে সেটাকে শেক করে নিতে হবে, কারণ তুমি অনেকক্ষণ রেখে দিলে দেখা যাচ্ছে আমাদের যে পার্টিকেল গুলো আছে, কিছু সাসপেন্ডেড পার্টিকেল থাকতে পারে, সেটা বোতলের নিচে তলানি আকারে জমা হতে পারে অথবা কলয়েড আকারে জমা হতে পারে। তুমি ভালোভাবে মিক্সিং করার জন্য আমরা হলো বোতলটাকে শেক করে নিলাম। এরপরে দেখো এটাকে হলো আমরা রিন্স করে নিচ্ছি স্যাম্পল ওয়াটার দিয়ে। সো তোমরা অলরেডি একজন কোশ্চেন করেছিলা যে আমরা ডিস্টিলড ওয়াটার দিয়েই করব নাকি আমাদের পিএইচ এর ভ্যালুটা যেটা ছিল সেটা দিয়ে করব। ফার্স্টে আমরা যেটা করেছিলাম সেটা তো আমরা বোতলের গায়ে কোনো প্রকারের ডাস্ট আছে কিনা অথবা ময়লা আছে কিনা সেটার জন্য আমরা ডিস্টিলড ওয়াটার দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন তুমি ডিস্টিলড ওয়াটার দিয়ে যখন ক্লিন করছো, ওই ডিস্টিলড ওয়াটারে কিছু ড্রপলেট কিন্তু তোমার বিকারের গায়ে লেগে থাকতে পারে। সো সেটার জন্য আমরা যা করব, আমাদের স্যাম্পল ওয়াটার দিয়ে আবার রিন্স করে নিব, যাতে আমাদের ডিস্টিলড ওয়াটারে কোনো প্রকারের ড্রপলেট যাতে বিকারে না থাকে। আদারওয়াইজ তুমি যদি রিন্স না করে ডাইরেক্ট যদি টেস্ট করে ফেলো, দেখা যাচ্ছে যে আমাদের ডিস্টিলড ওয়াটার প্লাস স্যাম্পল ওয়াটার দুইটা একটা কম্বিনেশন হয়ে আমাদের একটা অন্যরকম পিএইচ এর ভ্যালু দিবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা ফার্স্ট রিন্স করব হলো ডিস্টিলড ওয়াটার দিয়ে, সেকেন্ড রিন্সিংটা করতেছি হলো স্যাম্পল ওয়াটার দিয়ে। তাহলে আমরা ভালো মতো রিন্সিং হয়ে গেল। এরপরে হলো সার্টেন অ্যামাউন্টের একটা ওয়াটার আমরা অ্যাড করতেছি, এটা হলো গ্রাউন্ড ওয়াটারের সোর্স। তুমি অ্যাড করলা, করার পরে এটার ভিতর হলো আমরা আমাদের যে ডিজিটাল অ্যাপারেটাসটা আছে সেটা হলো আমরা ইনসার্ট করব অথবা রাখবো। এবং এটা কিন্তু ক্যালিব্রেটেড, কিন্তু আমাদের ক্যালিব্রেট করা হয়ে গেছে। এখন আমরা রাখতেছি। এখন হলো আমরা যে সোর্স আছে স্যাম্পল ওয়াটার, যেটা আমরা কালেক্ট করে নিয়ে এসেছিলাম ডিফারেন্ট সোর্স থেকে, লাইক ধানমন্ডি অথবা গুলশান লেক থেকে, সেটাটা আমরা কালেক্ট করতেছি। এবং দেখো আমরা 10 সেকেন্ডের মতো ওয়েট করব, যাতে আমাদের ফিক্সড একটা ভ্যালু দেয়। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাউন্ড ওয়াটার যেটা আছে সেটা পিএইচ এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 7.1 এর কাছাকাছি অথবা 7.1। তার মানে এটা জাস্ট 7 থেকে একটু স্লাইটলি বেশি। এবং আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ আমাদের একটা ফিক্সড ভ্যালু দিচ্ছে, বাট চেঞ্জ হলে কিন্তু ওরকম টাইমে তুমি ভ্যালুটা নিতে পারবা না। এবং আমাদের অ্যাপারেটাসটা স্যাম্পল ওয়াটারে থাকার ভিতরেই হলো আমরা অফ করে দিব। এরপরে দেখো এই যে আমরা এখন টেম্পারেচারটা মেজার করতেছি, ওই স্যাম্পল ওয়াটারে আমাদের টেম্পারেচারটা কত ছিল। তো এখানে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট আমাদের টেম্পারেচারটা 21 আর অ্যাপ্রক্সিমেটলি 22, দ্যাট মিনস 20। এই যে দেখো এখানে যদি একটু খেয়াল করো, টু জাস্ট স্লাইটলি অ্যাবভ 20, মানে 25 এর কাছাকাছি ছিল, খুব বেশি কাছে না কমও না।
বাট আমরা এমন কোনো টেম্পারেচার নিব না যেখানে দেখা যাচ্ছে খুব বেশি টেম্পারেচার, যেখানে আমাদের ওয়াটারটা বয়েল করতেছে। সেখানে আমরা যদি টেম্পারেচারটা মেনটেন করে অথবা আমরা পিএইচটা যদি মেজার করি তাহলে অ্যাকুরেট রেজাল্ট পাবো না। আমাদের স্যাম্পল ওয়াটারে হয়ে গেল গ্রাউন্ড ওয়াটার। সিমিলার ওয়েতে আমরা কি করব, সারফেস ওয়াটারটাকে রিনসিং করতে হবে, কারণ আমরা সারফেস ওয়াটারে পিএইচটা ডিটারমাইন করতে যাচ্ছি। দেখো ডিস্টিলড ওয়াটার দিয়ে রিনস করে নিল। এরপরে যে সোর্সটা থাকবে সেটা হলো সারফেস ওয়াটার, দ্যাট মিনস আমরা ডিফারেন্ট লেক অথবা রিভার থেকে ওয়াটারটা কালেক্ট করতে পারি। দেখো এই যে সারফেস ওয়াটার, বোতলে গায়ে লেভেল করা আছে কিন্তু। এবং আমরা চেক করে নিব যাতে কোনো প্রকার নিচে তলানি অথবা পার্টিকেল যাতে মানে কলয়েডাল ফরমেশনে না থাকে। এই মিক্সিংটা করা হয় যাতে তোমাদের ইউনিফর্ম থাকে সলিউশনটা, এটার জন্য আমরা করি। দেন তারপর আমরা স্যাম্পল ওয়াটার দিয়ে রিনসিং করতেছি এবং বাকি প্রসিজার কিন্তু সেম। তারপরে তুমি গ্রাউন্ড ওয়াটারের জন্য যেভাবে পিএইচ করেছিলা সেম ভাবে হলো সারফেস ওয়াটারের জন্য পিএইচ মেজার করার জন্য বিকারে পানি নিবা। দেন তারপরে আমাদের ইলেকট্রোডটাকে হলো পানির ভিতরে মার্জ করতে হবে। দেখো আমরা ইলেকট্রোডটাকে ক্লিন করে নিয়েছিলাম যাতে আমাদের সারফেস ওয়াটারের রেজাল্টটাকে ইফেক্ট করতে না পারে গ্রাউন্ড ওয়াটার। সো টিস্যু পেপার দিয়ে ভালো মতো ইলেকট্রোডটাকে ক্লিন করে নিতে হবে। এবং এরপরে হলো আমি বাটনটা অন করব। এটা খেয়াল রাখবা, তুমি অ্যাপারেটাসটা আগে ওয়াটারের ভিতর ডুবানোর পরে অথবা রাখার পরেই কিন্তু আমাদের অ্যাপারেটাসটা অন করতে হবে। সিমিলার ওয়েতে অফ করার সময় অ্যাপারেটাসটা ভিতরে রেখেই অফ করবা। এটা দেখো নিউট্রাল আসতেছে, আমি যদি খেয়াল করি 7 এর মতো চলে আসছে। এবং যখন এটার আমাদের মেজার করা হয়ে যাবে সিমিলার ওয়েতে হলো আমাদের টেম্পারেচারটাও মেজার করতে হবে, যে আমাদের সারফেস ওয়াটারের টেম্পারেচারটা কত ছিল। এটা দেখো 7 এ কিন্তু ফিক্সড হয়ে গেছে। এবং তুমি যতবারই ইউজ করবা তারপরে কিন্তু হলো আমাদের মানে যেটাই ইউজ করো না কেন, অ্যাপারেটাস ইউজ করো বিকার ইউজ করো, সবই হলো আমাদের ক্লিন করে ফেলতে হবে। আদারওয়াইজ তুমি পরবর্তীতে যদি কোনো টেস্ট করতে চাও তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক মতো রেজাল্টটা পাবা না। এই যে আমরা ইলেকট্রোডটাকে অফ করে দিলাম আবার সেম ভাবে। এবং সিমিলার ওয়েতে হলো এটা টেম্পারেচারটা মেজার করবা। এখানে হয়তো দেখানো ট্রাই করছে, এই যে দেখো আমি একটু টেনে দিয়েছি, কারণ প্রসিজার সবই সেম। এবং এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের টেম্পারেচারটা কত ছিল ফর সারফেস ওয়াটার। এবং এটার ভ্যালুটাও যদি আমি খেয়াল করি 20 অ্যাবভ 20 ছিল। তারপরে হলো আমি থার্মোমিটারটাকেও ক্লিন করে রাখলাম। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রসিজার। যে আমি যদি একটু সামারি করি তাহলে আমরা 2 পয়েন্ট ক্যালিব্রেশন করলাম এবং 2 পয়েন্ট ক্যালিব্রেশনের মাধ্যমে আমাদের দুইটা বাফার সলিউশন লাগবে এবং ওই বাফার সলিউশনে আমাদের পিএইচটা নোন থাকবে। সো অ্যাপারেটাসে যদি যখন আমরা পানির ভিতরে ইনসার্ট করব অথবা সলিউশনে ইনসার্ট করব, আমাদের নোন পিএইচ এর ভ্যালুটা যদি শো না করে, অ্যাকুরেটলি যদি শো না করে, আমরা ম্যানুয়ালি হয়তো ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ কি এর মাধ্যমে রোটেট করে ফিক্সড করে নিব। এরপরে হলো আমাদের যে স্যাম্পল ওয়াটার নিয়েছিলাম, গ্রাউন্ড ওয়াটার হতে পারে আর সারফেস ওয়াটার, এই দুইটার আমরা পিএইচ মেজার করব বাই ইউসি ডিজিটাল অ্যাপারেটাস।
আর যে আমাদের ইলেকট্রোডটা আছে সেটার মাধ্যমে আমরা হলো মেজার করব। তারপরে কি করবা, তোমরা রেজাল্টটা লিখবা, আমি তোমাদের ডাটা দিয়ে দিব। রেজাল্টটা লিখে দেখাবা যে গ্রাউন্ড ওয়াটার কত আসতেছে এবং সারফেস ওয়াটার কত আসতেছে। এরপরে ডিসকাশন লিখতে হবে, আর লাস্টে হলো তোমরা এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবা। এবং অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো আমি যখন থিওরি বলেছিলাম তখনই তোমরা ভালো মতো হয়তো যদি বুঝে থাকো তাহলে অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো লিখতে পারবা। আর আমি একটু তোমাদের বলবো অ্যাসাইনমেন্টের কোশ্চেন কপি পেস্ট না করতে, যে যেভাবে পারো নিজের মতো ভালো মতো হয়তো নেটের থেকে সার্চ দিয়ে অথবা নিজের ওয়েতে লেখার একটু ট্রাই করবা। আমাদের অলরেডি পেজ ডিটারমিনেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট যে এক্সপেরিমেন্টটা দেখবো সেটা হলো এক্সপেরিমেন্ট 2 তোমাদের ম্যানুয়ালের, ডিটারমিনেশন অফ কালার ইন ওয়াটার। সো ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের কিছু প্যারামিটার আছে, লাইক ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল কিছু প্যারামিটার আছে। এই যে যে কালার যে টেস্টটা করতেছো অথবা কালার যেটা শো করতেছে সেটা হলো আমাদের ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল প্যারামিটার, যেটা তুমি ফিজিক্যালি দেখে বুঝতে পারবা অথবা তুমি খালি চোখে ভিজুয়ালাইজ করতে পারবা। এখানে যদি তুমি দেখো আমাদের দুইটা বিকার আছে, একটা বিকারের পানি আছে যেটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার, আরেকটা বিকারেও সেম ওয়াটার আছে বাট এটা কিছুটা ঘোলাটে অথবা টার্বিড টাইপ ওয়াটার। টার্বিড মিন্স হলো ঘোলাটে। এখন এই যে যে টার্বিড টাইপের ওয়াটারটা তুমি দেখতে পাচ্ছো, এইটার ভিতর অবভিয়াসলি কোনো পার্টিকেল অথবা কোনো মেটার ছিল যেটার কারণেই আমার পানির কালারটা এরকম ঘোলাটে শো করতেছে, যেটা কিনা তুমি খালি চোখেই দেখতে পাচ্ছ। তাহলে আমরা এটাই হলো আজকে টেস্ট করব অথবা এক্সপেরিমেন্ট 2 তে এটা দেখব যে আমাদের পানিতে কালারটা কতটুকু আছে অথবা কি আছে। তাহলে একটু দেখো আমাদের যে কালারটা আছে অথবা পানিতে যদি কোনো প্রকার কালার শো করে এটা আমরা দুইটা টাইপে ডিভাইড করতে পারি, একটা ট্রু কালার আর একটা হলো আমাদের অ্যাপারেন্ট কালার। এখন হোয়াট ইজ ট্রু কালার এন্ড হোয়াট ইজ অ্যাপারেন্ট কালার সেটা আমাদের জানতে হবে। তো তুমি অলরেডি তো বুঝতে পারছো যে পানির ভিতর যদি আমাদের কোনো মেটাল অথবা কোনো সাবস্টেন্স যদি থাকে তাহলেই হলো পানিতে কালার শো করবে। আদারওয়াইজ যদি কোনো সাবস্টেন্স প্রেজেন্স না থাকে তাহলে আমরা অলরেডি যে ফিগারটা দেখলাম আমাদের লেফট পোর্শনে যে ফিগারটা, এরকম টাইপের একটা কালার অথবা এরকম টাইপের তুমি ওয়াটার ভিজুয়ালাইজ করতে পারবা। এখন পানিতে যদি কোনো প্রকার ডিজলভ অথবা কলোয়েডাল সাবস্টেন্স থাকে, দ্যাট মিন্স যেটা পানির সাথে একদম মিশে যাচ্ছে, এই টাইপের কালারটাকে বললে হলো আমরা ট্রু কালার। আর পানিতে যদি কোনো প্রকার সাসপেন্ডেড পার্টিকেল থাকে অথবা ম্যাটার থাকে অথবা কলোয়েডাল ম্যাটার যদি থাকে তাহলে সেই টাইপের কালারকে আমি বলবো হলো অ্যাপারেন্ট কালার। এখন অ্যাপারেন্ট কালার দেখা যাচ্ছে যে আমি যদি ফিল্ট্রেট করি, দ্যাট মিন্স ওয়াটারটাকে যদি তুমি ফিল্ট্রেশন করো আমাদের সাসপেন্ডেড ম্যাটার গুলো তুমি রিমুভ করতে পারবা, তাহলে ইন দ্য সেম ওয়ে তুমি অ্যাপারেন্ট কালারটাও কিন্তু রিমুভ করে ফেলতে পারতেছো আমার স্যাম্পল ওয়াটার থেকে। বাট আমাদের ট্রু কালার যেটা আছে যেগুলো পানির ভিতর সাসপেন্ডেড অথবা কলয়েডাল আকারে থাকতেছে সেগুলা দেখা যাচ্ছে যে আমাদের তুমি ফিল্ট্রেট করে ওভাবে রিমুভ করতে পারবা না, কারণ এটা অলরেডি ডিজলভ আকারে আছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় আমরা ট্রিটমেন্ট করি, ডিফারেন্ট টাইপের ট্রিটমেন্ট করলে দেখবা যে আমাদের ট্রু কালারটাও রিমুভ হয়। তাহলে আমরা দুইটা টাইপের কালার দেখতে পেলাম। আর তুমি নরমালি অ্যাপারেন্ট কালারটা রিমুভেবল, পার্মানেন্ট না, অ্যাপারেন্টটা টেম্পোরারি বা ট্রু কালারটা পার্মানেন্ট। এটার জন্য আমাদের অনেক ট্রিটমেন্ট করতে হয়। এই যে দেখো এখানে লেখাই আছে ফিল্ট্রেশনের মাধ্যমে ইজিলি রিমুভেবল। এখন এই যে যে কালারের যে ভ্যালুটা আছে আমরা যে কালার টেস্টটা করব সেটার সাথেও কিন্তু আবার পিএইচ এর একটা রিলেশন আছে, এবং রিলেশনটা হলো আমাদের যদি পিএইচটা বাড়ে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পানির যে কালারটা সেটা আরো বেশি ঘোলাটে অথবা বেশি টার্বিড টাইপের হয়। সো দ্যাটস আমরা যখন টেস্ট করব অবভিয়াসলি আমাদের পানির পিএইচ এর সাথে সাথে কালার টেস্টটাও করে নেওয়া প্রয়োজন অথবা অ্যাডভাইস করা হয়। তাহলে এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন। এরপরে যদি দেখো যে তোমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স, এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে আমি যদি নর্মালি একদম প্র্যাকটিক্যাল লাইফে চলে যাই, তুমি এমন কোনো ওয়াটার ড্রিঙ্ক করতে প্রিফার করবা না যে ওয়াটারের ভিতর
আমার টার্বিড টাইপের পার্টিকেল অথবা কলয়েডাল পার্টিকেল থাকে। লাইক আমি যদি এই এক্সাম্পলটাই দিই, তোমাকে এরকম দুইটা বিকার দেওয়া হলো, এখন তুমি কোন পানিটা ড্রিঙ্কাবলের জন্য প্রিফার করবা? অবভিয়াসলি এই ওয়াটারটা। এটা তুমি কেন প্রিফার করতেছো? কারণ তুমি অ্যাস্থেটিক যে ভিউতে অথবা খালি চোখে তুমি দেখেই বুঝতে পারতেছো যে এটা কিছুটা হলেও পিওর, আর কম্পারেটিভ টু আমাদের রাইট পোর্শনে যেই বিকারটা আছে। অ্যাস্থেটিক ভিউ থেকে আমরা এমন কোনো ওয়াটার প্রিফার করব না ড্রিঙ্কিং পারপাসের জন্য যেই ওয়াটারে আমার কালার শো করতেছে। সেই জন্য হলো আমাদের কালার টেস্টটা করা প্রয়োজন। এবং তুমি এটা একটা অ্যাজিউম করে নিতে পারো যে আমাদের যদি কালার প্রেজেন্ট থাকে পানির ভিতর, তাহলে এখানে হয়তো কোনো প্রকার অর্গানিক্স কন্টেইন করতেছে। সো কালার থাকা মানেই এরকম না যে হার্মফুল, বাট আমরা হার্মফুল না হলেও দেখা যাচ্ছে যে এই যে অ্যাস্থেটিক্যালি পিপল প্রিফার করে না। আবার অনেক সময় দেখো যে আমাদের যে ট্রিটমেন্ট করতেছো, এই ট্রিটমেন্ট করার সময় আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় যদি পানিতে কালার থাকে। কারণ কালার যদি থাকে তাহলে আরো প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমাদের চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা তোমার যে ম্যাটেরিয়ালটা প্রয়োজন পড়তেছে একটা ট্রিটমেন্টের জন্য সেটা হয়তো আরো বেশি লাগতে পারে, অথবা তুমি একটা সুইটেবল রেজাল্ট পাচ্ছ না ট্রিটমেন্টের। তো সেই ক্ষেত্রে হলো অবভিয়াসলি আমাকে ইনশিওর করতে হবে যাতে ওয়াটারটা কালার ফ্রি অথবা নো কালার যাতে থাকে। তাহলে আমরা এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স বুঝতে পারলাম। এরপরে দেখো তোমাদের গাইডলাইন্স আছে এবং তোমাদের ইসিআর যেটা বলেছে এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস আমাদের বলেছে ড্রিঙ্কিং ওয়াটারের যে গাইডলাইন সেটার ভ্যালুটা হতে হবে হলো 15 পিটিসিও ইউনিট। পিটিসিও ইউনিট দ্বারা বোঝা হচ্ছে হলো প্ল্যাটিনাম কোবাল্ট ইউনিট, এবং এটা হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডে। আর তোমার ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ডে আমি যদি একটু খেয়াল করি তাহলে হয়তো মোস্ট প্রবাবলি ভ্যালুটা 10 থাকার কথা। এটা একটু খেয়াল করে নিবা অথবা দেখে নিবা যে ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ডে কত। আমরা যে কোনো গাইডলাইনই যখনই পড়বো না কেন আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডও জানতে হবে, ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ডও জানতে হবে। তাহলে দুইটা একটু দেখে নিবা। এখন দেখো আমাদের যে কালার টেস্ট আছে সেটা 3টা মেথড আছে, লাইক হলো স্ট্যান্ডার্ড কালার সলিউশন মেথড, ডাইলেশন মাল্টিপল মেথড, আর স্পেকট্রোফটো মেথড অথবা স্পেকট্রোফটোমেট্রিক মেথড। এই 3টা মেথডে হলো আমরা কালার টেস্ট করতে পারি, বাট আমাদের অস্টে আমরা এই 3টার কোনোটা দিয়েই করব না। আমাদের একটা টেস্ট কিট আছে, কালার টেস্ট কিট, সেটার দিয়ে হলো আমরা টেস্টটা করব, কালার টেস্ট। বাট আমি যেহেতু অলরেডি বলেছিলাম যে আমাদের কুইজে ছোট ছোট কিছু কোশ্চেন আসবে অথবা থিওরিতে কোশ্চেন আসতে পারে, সেটার জন্য হলো আমাদের এই থিওরি 3টা জানতে হবে। তাহলে ফার্স্ট এরটাতে একটু আসো, থিওরি গুলো একটু জানা প্রয়োজন। ফার্স্ট এরটা দেখো স্ট্যান্ডার্ড কালার সলিউশন মেথড, এবং প্রতিটা মেথডেরই কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। দেখা যাচ্ছে এক এক টাইপের ওয়াটারের জন্য আমাদের এক এক টাইপের মেথড অ্যাপ্লিকেবল। আমি যদি স্ট্যান্ডার্ড কালার সলিউশন মেথডটা দেখো তাহলে এটার জন্য দেখা যাচ্ছে আমাদের ইয়েলো ব্রাউনিশ টাইপের যে কালার, ন্যাচারাল ওয়াটারে যে কালারটা আছে সেই ওয়াটারটা হলো আমরা এই মেথডের মাধ্যমে টেস্ট করতে পারবো। এই মেথডের মাধ্যমে টেস্ট করার জন্য হলো আমাদের কি একটা স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করে নিতে হবে। সেই স্ট্যান্ডার্ড সলিউশনের আমাদের ম্যাটেরিয়াল গুলো হলো, একটা হলো পটাশিয়াম ক্লোরোপ্লাটিনেট, এবং এটার সাথে হলো আমি কোবাল্ট ক্লোরাইড অ্যাড করব। সো পটাশিয়াম ক্লোরোপ্লাটিনেট এবং কোবাল্ট ক্লোরাইড এই দুটো তুমি মিক্স করে যে সলিউশনটা পাবা সেটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড কালার সলিউশন। তাহলে তোমার দুইটা কেমিক্যাল অ্যাড করা লাগতেছে। এখন তুমি কোনটা কোন পোর্শনে অ্যাড করতেছো সেটা একটু দেখো। আমাদের পটাশিয়ামের যে কম্পাউন্ডটা সেটা হলো আমরা 1 মিলিগ্রাম পার লিটার অ্যাড করব, আর কোবাল্টের যে কম্পাউন্ডটা সেটা 0.5 মিলিগ্রাম অ্যাড করবা। অ্যাড করলে আমাদের যে সলিউশনটা পাবা সেই সলিউশনটাকে আমরা বলবো হলো 1 ইউনিট কালার। তাহলে আমরা 1 ইউনিট কালার তখনই বলবো যখন আমাদের প্লাটিনাম এবং কোবাল্টের একটা কম্বিনেশন হবে, যেখানে প্লাটিনামের কম্বিনেশনে থাকবে হলো 1 পোর্শন
আর কোবাল্টের কম্বিনেশনটা থাকবে হলো 0.5%। তাহলে এখান থেকে আমরা একটা সলিউশন তৈরি করতেছি। তো আমরা যখন টেস্ট করি তখন হলো দেখা যাচ্ছে আমরা একটা হিউজ অ্যামাউন্টের ভাস্ট অ্যামাউন্টের সলিউশন করে নিই, যেটাকে বলি হলো স্টক সলিউশন, এবং এই স্টক সলিউশনটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন। এখন এই স্ট্যান্ডার্ড সলিউশনে দেখা যাচ্ছে যে আমাদের 500 মিলিগ্রাম অফ প্লাটিনাম আমরা প্রিপেয়ার করি। তার মানে হলো স্টক সলিউশনটা অনেক বড় একটা সলিউশন, এবং তারপরে এখান থেকে আমরা ছোট ছোট অ্যামাউন্টের ওয়াটার নিয়ে অথবা সলিউশনটা নিয়ে আমরা হলো স্যাম্পল ওয়াটার টেস্ট করি স্টক সলিউশনটা নিয়ে। এখন এখানে যেহেতু প্লাটিনামের অ্যামাউন্টটা থাকতেছে 500 মিলিগ্রাম পার লিটার, সো আমাদের যে ইউনিটটা প্রডিউস হবে স্টক সলিউশনের কালার, সেটাকে আমরা বলবো হলো 500 ইউনিট। বিকজ 1 মিলিগ্রাম পার লিটারকে যদি আমরা 1 ইউনিট বলি, তাহলে 500 মিলিগ্রামকে অবভিয়াসলি আমরা 500 ইউনিট বলবো। এবং এখান থেকে হলো আমরা ডিফারেন্ট টাইপের হলো ডাইলিউশন করে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেটার আমরা টেস্ট করতে পারি। এখন ডাইলিউশনটা কি সেটা আমরা একটু সামনের দিকে গেলে আরো বুঝতে পারবো। এবং এই যে যে তুমি সলিউশনটা করলা, এই সলিউশনটাকে দেখা যাচ্ছে আমরা অনেকগুলো টেস্ট টিউবের ভিতর রাখি, এবং যে টেস্ট টিউবটাকে আমরা রেঞ্জিং করি 0 to 70 কালার ইউনিট পর্যন্ত। তার মানে এরকম তুমি কিছু ইউনিট রাখবা যেখানে দেখা যাচ্ছে 1 মিলিগ্রাম অ্যাড করলা, 2 মিলিগ্রাম অ্যাড করলা, তারপর 3 মিলিগ্রাম অ্যাড করলা, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, এরকম আপ টু 70 ইউনিট পর্যন্ত হলো আমরা সিরিজ করব। এখন সিরিজ করার পরে যেটা আমরা করি, আমি ধরে নিলাম যে আমাদের একটা স্যাম্পল ওয়াটার নিয়ে আসলাম। এখন এই স্যাম্পল ওয়াটারের সাথে আমি 70 সিরিজে যেই আমাদের টেস্ট টিউব গুলো আছে সেটা আমি ম্যাচ করানোর ট্রাই করব। তাহলে আমার যদি 3 এর সাথে ম্যাচ হয়ে যায়, 3 যে কালারটা পাচ্ছ এটা যদি স্যাম্পল ওয়াটারের কালারের সাথে ম্যাচ হয়ে যায়, তখন আমরা বলবো হলো আমাদের কালার ইউনিটটা হলো 3 প্লাটিনাম কোবাল্ট। সিমিলারলি 50 এর সাথে যদি ম্যাচ হয়ে যায় তখন আমরা বলবো হলো 50 প্লাটিনাম কোবাল্ট। বাট আমার রেঞ্জটা অবভিয়াসলি 0 to 70 এর ভিতর হতে হবে। এখন তুমি স্যাম্পল ওয়াটারটা নিলা, 0 to 70 এর কোনোটার সাথে তোমার ম্যাচ করলো না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা হলো ডাইলিউশন করব। ডাইলিউশন করার জন্য আমার এটার ভিতর হলো ডিস্টিলড ওয়াটার অ্যাড করতে হবে। সো ডিস্টিলড ওয়াটারটা তুমি অ্যাড করলা, করার পরে দেখবা যে আমার কোনটার সাথে ম্যাচ হচ্ছে। ম্যাচ হয়ে গেল, ধরে নাও যে তোমার 5 এর সাথে ম্যাচ হলো, 5 না, আমি একটু অন্য ভ্যালু দিই, 50 এর সাথে ম্যাচ হয়ে গেল। মিস কতখানি ডিস্টিল ওয়াটার ইউজ করব? হ্যাঁ, ওইটা আমি একটু পরে বলতেছি, দাঁড়াও। একটা সার্টেন অ্যামাউন্টে তুমি ডিস্টিলড ওয়াটার অ্যাড করলা, অ্যাড করার পরে তোমার 50 এর সাথে ম্যাচ হয়ে গেল। এখন এই 50 এর সাথে ম্যাচ হয়ে গেলে তোমার অ্যাকুরেট যে কালারটা দিচ্ছে সেটা কিন্তু 50 না, এটার সাথে একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে, যে ফ্যাক্টরটাকে আমরা বলি হলো ডাইলিউশন ফ্যাক্টর। তো তুমি যখনই ডাইলুটেড করবা তখনই অবভিয়াসলি তোমার একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, যেটাকে আমরা বলি হলো ডাইলিউশন ফ্যাক্টর। সো মাল্টিপ্লাই করে তুমি ধরে নাও যে ডাইলিউশন ফ্যাক্টরের ভ্যালুটা তোমার 2, তাহলে তোমার কালারটা আসবে হলো 100 প্লাটিনাম কোবাল্ট ইউনিট। তাহলে এটা হলো আমাদের স্যাম্পল ওয়াটারের এক্সাক্ট কালার ভ্যালু। আদারওয়াইজ তুমি যে 50 পেলা সেটা কিন্তু অ্যাকুরেট না, এটার সাথে অবভিয়াসলি আমাদের ডাইলিউশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে। এখন ডাইলিউশন ফ্যাক্টরের ফর্মুলাটা কি সেটা আমি একটু তোমাকে বলি। ডাইলিউশন ফ্যাক্টরের ফর্মুলাটা হলো আমাদের এখানে থাকবে হলো স্যাম্পল ওয়াটার এখানে থাকবে হলো তোমার স্যাম্পল ওয়াটার প্লাস ডিস্টিলড ওয়াটার, নিচে থাকবে হলো আমাদের স্যাম্পল ওয়াটার। তার মানে হলো ডাইলিউশন ফ্যাক্টরটা হলো একটা রেশিও, যে রেশিওর ভিতর হলো আমার উপরে থাকবে হলো স্যাম্পল ওয়াটার প্লাস ডিস্টিলড ওয়াটার ডিভাইডেড বাই হলো স্যাম্পল ওয়াটার। এখন তুমি ধরে নাও যে তোমার স্যাম্পল ওয়াটারের ভ্যালুটা ছিল হলো 50,
এবং এটার ভিতর তুমি হলো আরো 50 ml এর আমার ডিস্টিলড ওয়াটার অ্যাড করলাম, তাহলে 50 প্লাস 50 100 ডিভাইডেড বাই 50, তাহলে আলটিমেটলি তোমার কত আসতেছে দেখো, ডাইলিউশন ফ্যাক্টরটা 2। তো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কতটুকু ডিস্টিলড ওয়াটার অ্যাড করতেছো। সো তুমি যতটুকু ডিস্টিলড ওয়াটার অ্যাড করবা আমাদের ডাইলিউশন ফ্যাক্টরটা ঠিক ওরকম ভাবে আসবে। তুমি এটার পরিবর্তে যদি 100 করো তাহলে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর চেঞ্জ হয়ে যাবে, এটার পরিবর্তে যদি তুমি 10 করো তাহলে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর চেঞ্জ হয়ে যাবে, এবং এই ডাইলিউশন ফ্যাক্টরের রেসপেক্টে আমাদের এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন কি বুঝতে পারছো ডাইলিউশন ফ্যাক্টরটা কি, এবং এটার মাধ্যমে আমাদের হাই রেঞ্জে যে কালার ইউনিট গুলো আছে সেগুলো হলো আমরা মেজার করতে পারবো স্ট্যান্ডার্ড কালার সলিউশনের মাধ্যমে। তাহলে তোমরা কি স্ট্যান্ডার্ড কালার সলিউশনটা কি বুঝতে পারছো সবাই? জি মিস। ওকে, তাহলে এই টাইপের ওয়াটার টেস্ট যদি আমরা করতে চাই মেথডে, অবভিয়াসলি আমাদের ওয়াটার কালারটা ইয়েলো ব্রাউনিশ হতে হবে। এখন সব ওয়াটার তো ইয়েলো ব্রাউনিশ নাও হতে পারে, তুমি যদি দেখো যে একটা টেক্সটাইল গার্মেন্টস এর ওয়াটার যেটা লাইক জিন্সের প্যান্ট অথবা আদার্স কাপড় থেকে যে আমাদের ওয়াটারটা আসে এক্সপোজড হচ্ছে, সেটা দেখা যাচ্ছে ব্লু হতে পারে, ডার্ক ব্লু অথবা ব্ল্যাক টাইপের ওয়াটার হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন কালারটা তখন আর অ্যাপ্লিকেবল থাকবে না, আমরা তখন ডাইলিউশন মেথড করে নিতে পারি। এবং এটার ক্ষেত্রে দেখো এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটা কিন্তু আমাদের এই মেথডের ভিতর পড়বে, এবং এটাই হলো ব্রাউনিশের জন্য অ্যাপ্লিকেবল না। এটা একটু লেন্দি প্রসেস, এটার ক্ষেত্রে আমরা যেটা করি আমরা হলো অনেক টাইপের হলো কয়েকটা ডাইলিউশন হলো ডাইলিউটেড আমরা ওয়াটার করে নিই। এখন ডাইলুটেড ওয়াটারের সাথে দেখা যাচ্ছে আমাদের কালার ফ্রি যেই ওয়াটারটা আছে সেটাকে আবার ডাইলুটেড করব। তার মানে দেখো এরকম একটা সলিউশন থাকবে, এরকম আরেকটা সলিউশন যেটা হলো আমাদের ডাইলুটেড ওয়াটার অথবা ডাইলুটেড সলিউশন। এখন এই ডাইলুটেড সলিউশনের সাথে তোমার এখানে ধরে নাও স্যাম্পল ওয়াটার আছে, স্যাম্পল ওয়াটারটাকে তুমি ম্যাচ করলাম, ম্যাচ করার পরে অবভিয়াসলি একটা কালার ইউনিট পাবা। এখন এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্টের পোর্শন নিয়ে হলো তোমার আবার ডাইলুটেড করতে হবে, এবং তুমি ততক্ষণ না ডাইলুটেড করবা যতক্ষণ হলো তোমার কালার ফ্রি অথবা নো কালার ডিটেক্টেবল হয়, এবং এটা আমরা ডিস্টিলড ওয়াটারের সাথে হলো ডাইলুটেড করব। তার মানে হলো তোমার ততক্ষণ ডাইলুটেড করতে হবে যতক্ষণ না তুমি কালার ফ্রি একটা সলিউশন ডিটেক্ট করতে পারতেছো, এবং এটা খুবই লেন্দি একটা প্রসেস, এবং প্রত্যেকটা স্টেপে দেখা যাচ্ছে আমাদের ডাইলুশন ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই মেথডটা অ্যাপ্লিকেবল ফর আমাদের দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অথবা ডোমেস্টিক যে ওয়েস্ট ওয়াটার আছে সেটার ক্ষেত্রে হলো আমাদের অ্যাপ্লিকেবল। আচ্ছা, তারপরে যে থার্ড মেথডটা আছে দেখো স্পেকট্রোফটোমেট্রিক মেথড, এবং এই মেথডে দেখা যাচ্ছে যে এরকম আমাদের একটা অ্যাপারেটাসের সেটআপ থাকে, আমরা যদি এটা একটু পড়ি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটা আবার এখানে অ্যাপ্লিকেবল না, স্পেকট্রোফটোমেট্রিক যে মেথডটা আছে সেটাতে অ্যাপ্লিকেবল না। এবং এটা আমরা ল্যাবরেটরিতে যে ওয়াটারটা করি একটা আমাদের স্পেকট্রোফটোমিটার থাকে যেটার ভিতর আমাদের লাইট ইন্টেন্সিটি যেটা থাকে সেটা স্পেসিফিক ওয়েভলেন্থের, কারণ তুমি জানো যে আমাদের প্রতিটা কালারের একটা স্পেসিফিক ওয়েভলেন্থ থাকে, যেমন রেড এর একটা স্পেসিফিক, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, প্রতিটা কালারের স্পেসিফিক ওয়েভলেন্থ থাকে। বাট আমাদের যে স্পেকট্রোফটোমিটার আছে এবং এখানে আমরা যেই লাইট ইন্টেন্সিটিটা ইউজ করব সেটার ওয়েভলেন্থটা হলো 455 ন্যানোমিটার, এবং এর মাধ্যমে হলো আমাদের ডিফারেন্ট টাইপের যে পোর্টেবল ওয়াটার আছে সেটার হলো আমরা কালার ডিটেক্ট করব। তাহলে আমাদের কোশ্চেন আসতেছে হোয়াট ইজ পোর্টেবল ওয়াটার। পোর্টেবল ওয়াটারটা হলো তোমরা 331 এর থিওরিতেও জানবা, পোর্টেবল ওয়াটার আর প্যালাটেবল ওয়াটার। পোর্টেবল ওয়াটারটা হলো যেই ওয়াটারটা হলো আমাদের ড্রিঙ্কিং পারপাজে আমরা ইউজ করি, দ্যাট মিন্স ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যালি যদি ওকে থাকে, একসেপ্টেড থাকে, সেই ওয়াটারটাকে আমরা বলি হলো পোর্টেবল ওয়াটার। আর প্যালাটেবল ওয়াটারটা হলো যেটা হলো আমাদের একসেপ্টেড না ফর ড্রিঙ্কিং পারপাজে।
তাহলে আমরা পোর্টেবল ওয়াটারটা এই মেথডে করব। তাহলে এই মেথডের মেকানিজমটা যদি একটু ভালো মতো দেখো। আরেকবার বলবেন পোর্টেবল ওয়াটার এন্ড আচ্ছা, পোর্টেবল ওয়াটারটা হলো তুমি যে ওয়াটারটা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করো। ড্রিঙ্কিং পারপাসে তো তুমি এমন ওয়াটারই ইউজ করবা যেটা ফিজিক্যালি ওকে, কেমিক্যালি ওকে এবং বায়োলজিক্যালি ওকে। তাহলে ওই টাইপের ওয়াটারটাকে আমরা বলবো হলো পোর্টেবল ওয়াটার। আর প্যালাটেবল ওয়াটারটা জাস্ট দ্য রিভার্স, নট ওকে। বোঝা গেছে এখন? জি মিস। আচ্ছা, তাহলে এখন দেখো স্পেকট্রোফটোমেট্রার যেটা আছে সেটা মেকানিজমটা যদি আমরা একটু খেয়াল করি। এইখানে যেটা থাকে আমাদের একটা লাইট সোর্স থাকে এবং একটা সার্টেন স্প্লিট থাকে যেটার ওপেনিংটা খুবই ছোট, এবং এই ওপেনিং এর ভিতর দিয়ে হলো আমাদের লাইটটা পাস করাবো আমরা। এবং এটার নিচে হলো আমাদের একটা প্রিজম থাকবে এবং এই প্রিজমের মাধ্যমে কি আমাদের লাইটটা রিফ্লেক্ট হয়ে যাবে। লাইটটা রিফ্লেক্ট হয়ে দেখো নিচে একটা লেন্স আছে এবং এই লেন্সের ভিতর দিয়ে আমাদের পাস করে যাবে। এবং তার নিচে যেটা থাকবে সেটা হলো আমাদের স্যাম্পল ওয়াটার। এবং স্যাম্পল ওয়াটারে তুমি দেখবা যে আমাদের কিছু এই যে লাইটটা আসতেছে সেই লাইটটা হলো কিছুটা অ্যাবজর্ব করে নিবে। এখন এটা কিভাবে অ্যাবজর্ব করতেছে আমি যদি একটু বলি, লাইক আমি যদি একটা পাতার কথা চিন্তা করি, সেই পাতার কালারটা কি গ্রিন। এখন তোমার যে লাইট সোর্স থেকে যে লাইটটা আসতেছে পাতা যেটা করে আমাদের গ্রিন কালারটা হলো অ্যাবজর্ব করে এবং বাকি কালার গুলাকে কি করে সে রিফ্লেক্ট করে দেয়। দ্যাটস ওয়াই আমরা কালারটা গ্রিন দেখতে পাই। এখন এই যদি সবগুলা কালার অ্যাবজর্ব করে নিত তাহলে কিন্তু আমরা ব্ল্যাক দেখতে পেতাম। তাহলে এখানে যেটা হবে, আমার এখানে ধরে নাও স্যাম্পল ওয়াটার আছে, স্যাম্পল ওয়াটারের ভিতর যে পার্টিকেল গুলা যে কালার শো করতেছে সেই কালারটা সে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং বাকি কালার গুলোকে সে পাস করে দিবে। এবং এই কালারটা যে পড়বে হলো আমাদের ফটো ইলেকট্রিক যে সেলটা আছে সেটার উপর যে পড়বে। এবং ফটো ইলেকট্রিক সেলের এখানে দেখো একটা গ্যালভানোমিটার আছে, তাহলে এখানে যে গ্যালভানোমিটারটা আছে সেখানে আমাদের একটা রিডিং শো করবে এবং এখানে যে রিডিংটা শো করে সেটাকে আমরা বলি হলো অ্যাবজর্বেন্স। এখানে দেখো এই যে অ্যাবজর্বেন্স বলে একটা টার্ম আছে। তো গ্যালভানোমিটারের রিডিংটাকে আমরা বলতেছি হলো অ্যাবজর্বেন্স এবং এখান থেকে হলো আমরা একটা রিডিং পাবো। এরপরে যেটা আমরা করি আমাদের হলো একটা গ্রাফ প্লট করা লাগে, যে গ্রাফটা থাকে হলো আমাদের একটা কয়েকটা নোন কনসেন্ট্রেশনের ওয়াটারের। ধরে নাও যে একটা ওয়াটার সলিউশন নিলা যেটার কনসেন্ট্রেশনটা হলো 0.05 এবং 0.05 কনসেন্ট্রেশনের তুমি এখানে পাস করালা এবং ফটো ইলেকট্রিক সেলে হলো তোমাকে একটা গ্যালভানোমিটারের রিডিং দিল। তাহলে ধরে নাও এরকম একটা রিডিং, তাহলে নোন কনসেন্ট্রেশনের জন্য তুমি একটা রিডিং পাবা অ্যাবসর্বেন্স, আবার 0.15 এর জন্য একটা রিডিং পাবা। এরকম অনেকগুলা কিন্তু তুমি রিডিং পাচ্ছ। রিডিং পাওয়ার পরে যেটা তোমাকে করতে হবে একটা বেস্ট ফিট কার্ভ আমরা প্লট করব এবং এটা একটা স্ট্রেট লাইন হবে যার এক্স এক্সিসে থাকবে আমাদের কনসেন্ট্রেশন এবং ওয়াই এক্সিসে থাকবে হলো আমাদের অ্যাবসর্বেন্স। তাহলে বেস্ট ফিট কার্ভ যদি তুমি প্লট করো, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা মোটামুটি জানি, y ইজ ইকুয়াল টু কি হয় mx প্লাস c। তাহলে y কি আমাদের এখানে অ্যাবসর্বেন্স, x টা কি আমাদের কনসেন্ট্রেশন নোন ওয়াটারে, আর m টা হলো আমাদের স্লোপ। এই দেখো এই যে স্ট্রেট লাইনটা করলে এই স্ট্রেট লাইনের স্লোপ m, আর c টা হলো আমাদের এই স্ট্রেট লাইনটা একটা সার্টেন পোরশনে যে কাট করবে আমাদের y এক্সিস কে, সেটাকে আমরা বলতেছি হলো c। তাহলে সেখান থেকে দেখো তুমি এই যে ইকুয়েশনটা পাচ্ছো এটা থেকে আমরা দেখতে পাই যে আমাদের স্লোপের ভ্যালুটা আসলে 1.65 এবং আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট সি এর ভ্যালুটা আসলে 0.008, খুবই কম, ইন্টারসেক্টিংটা খুবই কম করতেছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি অ্যাবসর্বেন্স ইজ ইকুয়াল টু 1.65 কনসেন্ট্রেশন প্লাস 0.008। তাহলে এটা আমরা মোটামুটি পেলাম। এখন এখান থেকে যদি আমি কনসেন্ট্রেশনটাকে যদি সিম্পলিফাই করে নিয়ে আসতে চাই তাহলে আমরা পেতে পারি অ্যাবসর্বেন্স মাইনাস 0.008 ডিভাইডেড বাই 1.65।
তাহলে এখন দেখো আমাদের একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে কোনো স্যাম্পল ওয়াটার নিব। স্যাম্পল ওয়াটারটাকে তুমি এইখানে রাখলা, দেন তারপর লাইট পাস করালে গ্যালভানোমিটারের একটা রিডিং পাবা। যে রিডিংটাকে আমরা কি বলেছিলাম, অ্যাবজর্বেন্স। সো তুমি যখন অ্যাবজর্বেন্সটা পেয়ে যাচ্ছ, তাহলে আমাদের ওই স্যাম্পল ওয়াটারের কনসেন্ট্রেশন কতটুকু সেটা তুমি ক্যালকুলেট করতে পারবা এই ফর্মুলার মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি আমাদের স্যাম্পল ওয়াটার যেটা, সেটার কালার কনসেন্ট্রেশনটা কতটুকু। তাহলে এই ছিল মোটামুটি আমাদের স্পেকট্রোফটোমেট্রিক মেথড, এবং এই মেথডের মাধ্যমে আমরা পোর্টেবল ওয়াটারটাকে কিভাবে কনসেন্ট্রেশন কতটুকু আসতেছে অথবা কিভাবে মেজার করা যায় সেটা আমরা দেখতে পেলাম। এবং আমি মেকানিজমটাকে তোমাদের জাস্ট ডিসক্রাইব করে দিলাম, এখানে লেখাই আছে। তাহলে এটা কি বুঝতে পারছো? এই যে স্পেকট্রোফটোমেট্রির মেথডটা কি বোঝা গেছে সবার? জি মিস। আচ্ছা, তাহলে এখন আমরা তিনটা মেথডই বুঝতে পারছি, বাট আমরা তিনটা মেথডে কোনোটাই করব না। আমরা ল্যাবে যেটা করব সেটা আমি একটু তোমাদের দেখাচ্ছি। এটা দেখো, আচ্ছা, এটা হলো মেইনলি আমাদের কালার কিট যেটা আছে, সেটা হলো বক্সটা কালার ডিস্ক টেস্ট কিট মিটার, এবং এখানে কিছু স্পেসিফিকেশন আছে, এবং এটার মাধ্যমে হলো আমরা কালার টেস্টটা করব। এবং দেখো এটা হলো বক্স সেটা, আর এই পাশে হলো ম্যানুয়ালটা আছে, এবং এটার ভিতরে হলো আমাদের কিছু মানে ছোট টেস্ট টিউব থাকবে, যে টেস্ট টিউবের ভিতরে হলো আমরা ওয়াটারটা অ্যাড করব অথবা নিব। এবং এখানে হলো কিছু রিমার্কস করা আছে, এই প্রত্যেকটা হলো লেভেল হলো 5 মিলিমিটার। এটা দেখো বক্সের ভিতরে হলো আমাদের একটা ডিস্ক আছে, এবং ডিস্কে যে রেঞ্জটা আমি যদি দেখি 0 থেকে 70 পর্যন্ত, মানে 100 পর্যন্ত। এবং এটা কিছুটা এখানে এতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আরো সামনে দেখবা। এবং এইদিকে আস্তে আস্তে কালার ইন্টেন্সিটিটা বাড়তেছে। তো এই ডিস্কের রেঞ্জটা হলো আমাদের 0 থেকে 100। এবং দেখো এই যে এখন দেখা যাচ্ছে এই বক্সের ভিতরে এখানে হলো একটা অ্যাডাপ্টার থাকে, এই অ্যাডাপ্টারটা হলো আমরা এখানে প্লেস করি, এই যে এই পোর্শনটাতে। আর এখানে দুইটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গা দুইটাতে হলো আমরা আমাদের টেস্ট টিউব রাখবো, একটা স্যাম্পল ওয়াটারের জন্য আর একটা ডিস্টিলড ওয়াটারের জন্য। আর এই ডিস্কটাকে হলো এখানে সেন্ট্রালি আমরা প্লেস করব। আর এই যে যে দুইটা ওপেনিং, এই দুইটা ওপেনিং দিয়ে আমরা দেখার ট্রাই করব। এই যে দেখো আমরা অ্যাডাপ্টারটাকে এখানে প্লেস করেছি, আর ডিস্কটাকে এখানে হলো সেন্ট্রালি এভাবে প্লেস করা হয়। এই যে আরো যদি ভালোভাবে দেখো, এখানে তুমি ইউনিটটা দেখতে পাচ্ছ। এখানে দেখো আমাদের ইউনিটটা 0 থেকে একদম 100 পর্যন্ত আস্তে আস্তে আমাদের কালার ইন্টেন্সিটিটা বাড়তেছে। এবং এটা যেহেতু একটু ইয়েলো ব্রাউনিশ কালার, তাহলে আমরা হলো এটার ইউনিটটাকে প্লাটিনাম কোবাল্ট ইউনিট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আমরা প্লাটিনাম কোবাল্ট মেথডে কিন্তু দেখেছিলাম যে কি টাইপের ওয়াটার জন্য সুইটেবল। এবং এখানে বলে দেওয়া আছে লো রেঞ্জের জন্য আর হাই রেঞ্জের জন্য আমাদের ম্যানুয়াল। এটা আমরা যখন প্রসিজার করব তখন হয়তো ভালোভাবে বুঝতে পারবো, বাট আমরা টেস্ট যখন করব, লো রেঞ্জ দ্বারা বোঝাচ্ছে যে আমার ওয়াটারের ইউনিটটা 0 থেকে 70-র ভিতর হয়, তাহলে হলো আমি একভাবে করব। আর 70-র উপরে যদি আরো হয়, তাহলে আমি অন্য আরেকটা প্রসেসে করব। অ্যাপারেটাস সেম থাকবে, মেথডও সেম থাকবে, জাস্ট আমাদের এই যে ফার্স্টের দিকে তোমাদের যে অ্যাডাপ্টারটা দেখিয়েছিলাম, একবার অ্যাডাপ্টার ইউজ করে করব, আর একবার ইউজ না করে। তাহলে আমরা যখন করব তখন হয়তো বুঝতে পারবো। কেউ একজন কোশ্চেন করতেছিল, বলো। 0 to 70 low range. হ্যাঁ, আমাদের যদি ওয়াটার যে ইউনিটটা আছে সেটা যদি 0 থেকে 70 থাকে, তাহলে আমরা এটাকে কনসিডার করতেছি লো রেঞ্জ। ঠিক আছে, সো লো রেঞ্জের ক্ষেত্রে আমরা অ্যাডাপ্টার ইউজ করে আমাদের এই টেস্টটা করব। আবার যদি দেখি যে 70-র ভিতর কোনোটার সাথে যদি ম্যাচ না হয়, তখন হলো আমরা আরেকটা প্রসেসে করব। মিস বলো। অ্যাডাপ্টারটা কি? আচ্ছা, অ্যাডাপ্টারটা জাস্ট এটা একটা ইকুইপমেন্টের মানে
সেটআপ অথবা ইনস্ট্রুমেন্টের বলতে পারো, যেটার মাধ্যমে হলো আমরা স্পেকট্রোফটোমিটারে কি তোমরা অলরেডি দেখতে পেয়েছিল না যে আমাদের একটা প্রিজম থাকে, তারপর একটা লেন্স থাকে, তারপরে আমরা দেখতে পাই। এখানে অ্যাডাপ্টারটা হলো আমরা এটার মাঝখানে দেখতে পাবো, এই যে যে ডিস্কটা আছে সেটা যদি তুমি সেন্ট্রালি প্লেস করো, এই যে এখানে যখন সেন্ট্রালি প্লেস করবা তখন দেখা যাচ্ছে কালারটা রিফ্লেক্ট হচ্ছে। রিফ্লেক্ট হয়ে তুমি যেটা দেখতে পাবা সেটাই হলো আমাদের কালারের ভ্যালুটা দিবে। এটা জাস্ট রিফ্লেকশনের জন্য আমরা অ্যাডাপ্টারটা ইউজ করতেছি, একটা ইনস্ট্রুমেন্ট এই কালার টেস্ট কিটের। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটু দেখো, এই যে আমাদের যদি একটা A4 পেজে সাদা পেপারে যদি দেখি তাহলে হয়তো ভালোভাবে দেখতে পাবা। এটা দেখো আস্তে আস্তে কালার ইন্টেন্সিটি কিন্তু বাড়তেছে। তাহলে এখানে জিরোর দিকে দেখা যায় যে কোনো প্রকারের কালার একদম নেই বললেই চলে। আবার আস্তে আস্তে বেড়ে এখানে যেটাতে করি আমরা এই যে 70 পর্যন্ত হলো মেজার করার ট্রাই করি। 70-র বেশি যদি চলে যায় তাহলে আমরা অ্যাডাপ্টারটা ইউজ করব না, অ্যাডাপ্টার ছাড়া হলো এক্সপেরিমেন্টটা সেটআপটা করব। তাহলে আমরা যদি ভিডিওতে যাই তাহলে এটা মনে হয় আচ্ছা, এটা একটু দেখো, আমাদের দুইটা ওয়াটার নিচ্ছি, স্যাম্পল ওয়াটার নিব, মানে গ্রাউন্ড ওয়াটার আর সারফেস ওয়াটার, এবং দুইটা ওয়াটারে আমরা টেস্ট করব কালার কত আসতেছে। এবং সেটার জন্য আমাদের ফার্স্টে কি নিতে হবে, বিকার নিতে হবে, এবং বিকারটা ভালোভাবে আমরা রিন্স করে নিব। দেখো ডিস্টিল ওয়াটার দিয়ে রিন্স করে নিচ্ছে, দেন তারপর আমরা স্যাম্পল ওয়াটার দিয়ে রিন্স করব। এই যে এখানে ওয়াটারটা হলো গ্রাউন্ড ওয়াটার নিয়ে টেস্ট করতেছি আমরা, তো গ্রাউন্ড ওয়াটার দিয়ে আবার রিন্স করে নিতে হবে। ফার্স্টে আমাদের বোতলটা শেক করে নিতে হবে, অলরেডি তোমরা জানো। আচ্ছা, আমি এটা একটু হালকা টেনে দিই কারণ এটা মোটামুটি তোমরা জানো। তো আমরা বিকারে ওয়াটারটা নিলাম, নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা ফার্স্টের দিকে কিন্তু তোমাদেরকে টেস্ট টিউব দেখিয়েছিলাম, সেই টেস্ট টিউবের ভিতর হলো আমরা ওয়াটারটা অ্যাড করব। এই যে দেখো আমাদের দুইটা টেস্ট টিউব আছে এবং এটা হলো আমাদের সেই ডিস্ক কালার টেস্টের যে কিট। সো আমি ফার্স্টে যখন টেস্ট করব আমি ধরে নিচ্ছি যে আমার কালার যে ইউনিট রেঞ্জটা আছে সেটা হলো 0 থেকে 70 রেঞ্জের ভিতর। তুমি এটা ফার্স্টে ধরে নিবা যে আমার কালারের যে রেঞ্জটা সেটা 0 থেকে 70-র ভিতর হবে। দেন তারপর তুমি যখন টেস্ট করে দেখতেছো যে না তোমার ম্যাচ হচ্ছে না, অথবা তুমি 70-র কোনো কালারের সাথে ম্যাচ করাতে পারতেছো না, তখন আমরা বুঝবো যে না আমার কালারের টেস্টটা 70 রেঞ্জের বাইরে, সেক্ষেত্রে আমরা অন্যভাবে করব। বাট আমরা ফার্স্টে ধরে নিচ্ছি হলো আমাদের 70। এটা হলো সেই অ্যাডাপ্টার। এই যে দেখো এখানে একটা গ্লাস টাইপের আছে যেটা রিফ্লেক্ট করে তুমি দেখতে পাবা। এই যে এখন এটার ভিতরে হলো আমাদের টেস্ট টিউবটাকে বসাতে হবে। এই যে দুইটা টেস্ট টিউব দেখো, দুইটা টেস্ট টিউবের ভিতর যেটা করবা, একটার ভিতর হলো স্যাম্পল ওয়াটার রাখতে হবে, আর একটার ভিতর আমরা ডিস্টিলড ওয়াটার রাখবো। দেখো এই যে, আচ্ছা এখন কোনটাতে স্যাম্পল ওয়াটার আর কোনটাতে ডিস্টিলড ওয়াটার সেটা একদম ভালো মতো খেয়াল রাখতে হবে, এটা উল্টাপাল্টা করলে হবে না। আমাদের রাইটে যেটা আছে সেটাতে আমরা স্যাম্পল ওয়াটার রাখবো, আর এই পাশে লেফট যেটা আছে সেটাতে আমরা ডিস্টিলড ওয়াটার রাখবো। এখন ডিস্টিলড ওয়াটারটা কি তোমার কালারলেস অথবা কোনো প্রকারের কালার নেই, আর স্যাম্পল ওয়াটারে কি আছে, কালার আছে। এখন তুমি যেটা করবা এই ডিস্কটা প্লেস করবা, ডিস্কে হলো তুমি দেখতে চাচ্ছ যে আমাদের ডিস্টিলড ওয়াটারে এই স্যাম্পল ওয়াটারে কালার আনার জন্য তোমার কতটুকু রোটেট করানো লাগতেছে, কারণ এটা তো আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশন তো ওকে, তার মানে কোনো প্রকারের কালার নেই।
এখন এই কালারটার সাথে ম্যাচ করানোর জন্য আমার এই ডিসটাকে কতটুকু রোটেট করানো লাগতেছে সেটা আমরা দেখব, এবং সেই ভ্যালুটাই হলো আমাদের দিবে হলো কালার টেস্টের ভ্যালু। তাহলে দেখো এখানে আমরা ডিস্টিলড ওয়াটার রাখবো আর এটাতে স্যাম্পল ওয়াটার, এবং লেভেল দেওয়া আছে আমরা হলো 15 মিলিমিটার মতো ওয়াটারটা অ্যাড করব। এবং সেম ভাবে ওয়াটার অ্যাড করার জন্য তোমাকে রিনসিং করে নিতে হবে, এই যে দেখো। এবং তোমার এমন ভাবে এটাকে সেট করতে হবে, দেখো আমাদের দুইটা ওপেনিং তুমি পাবা। একটা ওপেনিং এ দেখো এটা ওপেনিং আর একটা এটা ওপেনিং। তো তোমার ডিস্টিলড ওয়াটারের ওপেনিংটা থাকবে হলো এই যে কালার ডিস্কের যে কালার রেঞ্জটা আসছে অথবা যেখানে ইয়েলো পোর্শন করা মার্কিং ছিল সেই পোর্শনটা। আর এই পাশেরটা কি ছিল, স্যাম্পল ওয়াটার তুমি দেখতে পাবা, কারণ এটা বক্সটা তুমি যখন অফ করবা তখন এটা এখানে আসবে আর এটা এখানে আসবে। সো এই ডিস্টিলড ওয়াটার যেটা সেটা যাতে কালার রেঞ্জের ভিতর থাকে, আর স্যাম্পল ওয়াটারে যে ওপেনিং থেকে দেখতে পাবা সেটা যাতে এটার ভিতরে থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে, অথবা আমাদের এটা ক্রাইটেরিয়া। এই যে দেখো ডিসটাকে রোটেট করানো যাচ্ছে, এবং তুমি যদি কি এটাকে অফ করে দাও, এই যে অফ করে দিচ্ছে, তাহলে দেখো কি দেখতে পাচ্ছ। এই যে এখানে হলো তোমার ডিস্টিলড ওয়াটারে তুমি কালারটা দেখতে পাবা, আর এখানে দেখতে পাবা হলো স্যাম্পল ওয়াটারের কালার। এখন ডিস্টিলড ওয়াটারে তো তুমি কালার ফ্রি অথবা কোনো প্রকার কালার নেই, আর স্যাম্পল ওয়াটারে কালার আছে। এখন তুমি এই ডিস্টিলড ওয়াটারটাকে এটার সাথে তুমি ম্যাচ করাতে চাচ্ছ। ম্যাচ করানোর জন্য কি আমাদের এই ডিসটাকে কি রোটেট করাতে হবে। আমি রোটেট করাতে থাকবো, দেখবো যে কোন পয়েন্টে যে এটার সাথে ম্যাচ করে যাচ্ছে। যে পয়েন্টে যে ম্যাচ করে যাবে সেটাই হলো আমাদের কালার রিডিংটা দিবে। আমরা কিন্তু অ্যাডাপ্টার ইউজ করে ফেলছি অথবা প্লেস করেই হলো আমরা টেস্টটা করতেছি, কারণ আমরা ফার্স্টে অ্যাজিউম করে দিচ্ছি যে আমাদের কালার রেঞ্জটা 0 to 70 ভিতর আছে। এই যে দেখো আমরা এইটুক পর্যন্ত ওয়াটার অ্যাড করব, লেভেল দেওয়া আছে। এবং এটাতে নিব হলো আমাদের ডিস্টিলড ওয়াটার। লেফট এরটাতে নিবা ডিস্টিলড ওয়াটার এবং রাইট এরটাতে নিবা হলো স্যাম্পল ওয়াটার। আমরা রিন্স করে নিব, দেন তারপর হলো আমাদের 15 মিলিমিটার পর্যন্ত হলো ওয়াটার অ্যাড করব। অলরেডি রিনসিং করা ছিল, দ্যাটস আমরা ডিস্টিলড ওয়াটারটা ডাইরেক্ট অ্যাড করে দিতে পারছি। দেখো এই পর্যন্ত রাখছি। একটু হয়তো স্লাইটলি বেশি ছিল, বাট তোমরা ড্রপার দিয়ে একদম অ্যাকুরেট করে নিবা। এই যে দেখো এক্সেসটাকে আমরা রিমুভ করে দিচ্ছি ড্রপারের মাধ্যমে। এরপরে যেটা করতেছে সেটা হলো আমাদের টিস্যু পেপার দিয়ে মানে টেস্ট টিউবের গায়েটা একদম ক্লিন করে নিব যাতে কোনো প্রকার পানি না থাকে, কারণ আমরা এই যে যে কিট বক্সটা আছে সেটা কিন্তু কোনো একটা লাইটের উপরে রাখবো। সো আমাদের পানির ভিতর দিয়ে যখন লাইটটা পাস করবে, আমাদের যদি কোনো পার্টিকেল লেগে থাকে তাহলে দেখা যাচ্ছে যে রিফ্লেক্ট হতে পারে। এর পাশে আমরা হলো স্যাম্পল ওয়াটারটা অ্যাড করব। যে দেখো রিন্স করে নিচ্ছে ডিস্টিলড ওয়াটার দিয়ে, দেন আমরা হলো স্যাম্পল ওয়াটার দিয়ে রিন্স করব। তাহলে সেম ভাবে হলো আমাদের সেম অ্যামাউন্টে ওয়াটারটা নিয়ে নিচ্ছি টেস্ট টিউবে, এবং লেভেল পর্যন্ত কিন্তু তুমি নিবা। লেভেলে এক্সিস হলে আমরা ড্রপার দিয়ে কিন্তু রিমুভ করে নিতে পারবো। এটাও সেম ভাবে এটার সারাউন্ডিংসটা টিস্যু পেপার দিয়ে মুছে হলো আমাদের কিট বক্সের ভিতর রাইট পোর্শনে হলো তুমি প্লেস করে দিবা। এই যে দেখো রাইটে আমরা প্লেস করলাম।
এরপরে যেটা করেছিলাম আমাদের অবভিয়াসলি একটা সোর্স লাগবে, আলোর সোর্স লাগবে অথবা লাইটের সোর্স লাগবে। এবং আমরা যখন 0 থেকে 70 রেঞ্জে করব তখন আমাদের লাইট সোর্সটা হলো উপর থেকে আসতে হবে। তো আমাদের ল্যাবে বিভিন্ন টাইপের টিউবলাইট ছিল, ওই টিউবলাইটের উপরে আমরা দেখতেছি উপর থেকে আমাদের লাইটিংটা আসতেছে। এই যে সো লাইটিংটা আসলে তুমি হলো এখন ম্যাচ করানোর ট্রাই করবে। এই যে দেখো আমাদের টেস্ট কিটটাকে এটাকে আমরা ঘোরাতে পারবো। এখন এইটার সাথে হলো আমাকে এটাকে ম্যাচ করাতে হবে, কতটুকু চেঞ্জ করলে আমাদের এই কালারটা আর এই কালারটা সেম হয়ে যাবে। এখানে দেখো এরকম ভাবে রোটেট করতে করতে আমরা দেখতে পাবো যে কোন কালারের সাথে দুইটা ম্যাচ হয়ে গেছে। এবং এই রিফ্লেকশনটা কিন্তু তোমার অ্যাডাপ্টারে দিয়ে পাস করে তারপরে আসতেছে। পানিতে যদি কোনো প্রকার পার্টিকেল থাকে সেই পার্টিকেল মাধ্যমে কিন্তু আমাদের লাইটটা রিফ্লেক্ট হয়ে যাবে। এখানে দেখো 0-র কাছাকাছি দেখাচ্ছে, বাট আমরা যখন টেস্ট করেছিলাম তখন হয়তো 3 অথবা 2 এর কাছাকাছি ছিল, মানে স্লাইটলি 0 থেকে একটু বেশি। দেখো, এবং লাইটিং সোর্সটা আমাদের টপ থেকে আসতে হবে, উপর থেকে স্লাইটলি 0 থেকে বেশি, বাট আমরা যখন টেস্ট করেছিলাম তখন হয়তো অ্যাকুরেটলি পেয়ে গেছিলাম। এখন হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। তাহলে এইভাবে আমরা হলো 0 থেকে 70 রেঞ্জের ভিতর করতে পারলাম। এখন আমি ধরে নিলাম যে আমাদের ওয়াটারটা দেখলাম যে কোনো প্রকার 70 রেঞ্জের ভিতর ম্যাচ করাতে পারলা না তুমি, যে টেস্ট কিটটা আছে ডিসটা, সেটার ক্ষেত্রে তুমি কি করবা? সেটার ক্ষেত্রে আমরা পরবর্তীতে যেটা করব, আমাদের হলো স্যাম্পল যে ওয়াটারটা আছে সেটা আমাদের 5 ml এর ওয়াটার নিতে হবে। তাহলে আমরা ওই ওয়াটারটা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে আমাদের স্যাম্পল ওয়াটার, ডিস্টিলড ওয়াটার দুইটার কোয়ান্টিটি আমরা 5 ml এর নিব। কারণ এখানে দেখো তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে একটা আমি ফিগার দেখিয়েছিলাম, এই যে দেখো এখানে দেখো আমাদের যদি হাই রেঞ্জে হয় তাহলে আমাদের কি বলেছিল, এখানে আমাদের টেস্ট টিউবটাকে যে লেভেল করা আছে সেটা আমরা 5 ml এর স্যাম্পল নিব, এবং আমাদের ডিস্টিলড ওয়াটারও 5 ml স্যাম্পল নিতে হবে। এবং আমাদের যে অ্যাডাপ্টারটা ছিল ভিউইং যে অ্যাডাপ্টার লেন্থ ওয়াইজ যেটা, সেটা আমাদের রিমুভ করে দিতে হবে। এবং আমাদের লাইট সোর্সটা হতে হবে হলো মানে সামনে থেকে অথবা সাইড থেকে, হলো লাইট সোর্সটা হতে হবে। তাহলে আমরা দেখার ট্রাই করব যে আমাদের কালারটা কোনটার সাথে ম্যাচ হচ্ছে। তাহলে দেখো আমি এটা একটু টেনে দিই, এই যে আমরা অ্যাডাপ্টারটা হয়তো রিমুভ করে দিয়েছি। আচ্ছা, এই যে দেখো আমরা এখন অ্যাডাপ্টারটা রিমুভ করে দেব। রিমুভ করে আমরা ডাইরেক্ট হলো ডিসটাকে সেন্ট্রালি প্লেস করে দিচ্ছি। এবং এরপরে হলো আমাদের স্যাম্পল ওয়াটার আর হলো ডিস্টিলড ওয়াটার দুইটা হলো 5 ml এর নিতে হবে, এবং সেম ভাবে হলো আমরা রোটেট করাবো। প্রসিজার সেম, আমি একটু টেনে দিচ্ছি। এই যে দেখো এখানে খুব অল্প অ্যামাউন্টে 5 ml এর আমরা হলো ওয়াটারটা নিব। দেন তারপর আমাকে এমন ভাবে দেখতে হবে যাতে আমাদের সাইড থেকে লাইটটা আসে, এটা যেহেতু উইন্ডো আছে ওপেনিংটা আছে, তো আমাদের সাইড থেকে যাতে লাইটিংটা আসে সেটা আমরা দেখার ট্রাই করব। আর ফার্স্টেরটাতে হলো আমাদের টপ থেকে লাইটিংটা আসতেছিল। এবং তুমি ডিসটাকে রোটেট করে দুইটা কালার ম্যাচ করানোর ট্রাই করবা। যে ভ্যালুটা আসবে, ধরে নাও যে একটা সার্টেন পোর্শনে যে তোমার ভ্যালুটা ম্যাচ করে গেল, ধরে নাও যে আমাদের রেজাল্টটা এসেছিল হলো 20, বা 20 যদি আসে তোমার অ্যাকুরেট রেজাল্টটা 20 হবে না, এটার সাথে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এবং এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হলো 5। সো তুমি 20 এর সাথে যদি 5 করো তখন সেটা আসতেছে 100, তাহলে আমাদের এক্সাক্ট যে রেজাল্টটা আসবে সেটা হলো আমাদের 100 শো করবে। মিস, বলো। মাল্টিপ্লাইটা কি জাস্ট হাই রেঞ্জের সময় করব? হ্যাঁ, শুধু হাই রেঞ্জের ক্ষেত্রে করতে হবে, শুধু হাই রেঞ্জের ক্ষেত্রে করবা, এবং ওটা 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছ।
তাহলে এই ছিল আমাদের প্রসেস, আমরা ল্যাবে হলো কিভাবে কালার টেস্টটা হলো করে থাকি এবং প্রসিজারটা বলেই দিছি। এরপরে হলো তোমাদের অ্যাসাইনমেন্ট দুইটা আছে এবং এটা আমি অলরেডি তোমাদের ডিসক্রাইব করছি। তাহলে কালার টেস্টটা কি সবাই বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, সবাই যদি বুঝতে পারো